মাহমুদ। উনি গতকাল রাতে আমায় নিজের হাতে শাড়ি পরিয়ে দিয়ে সেই শাড়ি গভীর রাতে উনি নিজেই খুলেছে। আমার বক্ষবন্ধনীর মাঝ বরাবর যেই গভীর খাঁজ আছে সেখানে চুমু খেয়েছে। আমায় আলতো পিঠে জড়িয়ে ঠোঁটে, কপালে, ঘাড়ে এমনকি আমার নাভির গভীর খাদে অগণিত চুমু এঁকে দিয়েছে। এছাড়া আরও উনি উনার পুরুষত্বের পৌরষ আমার দেহে চালান করে বংশ প্রদীপের রেজিস্ট্রি করেছে। আরও শুনবেন? শুনতে চাইলে বলছি। আমার বলতে আপত্তি নেই। না, 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 আমি আর শুনতে চাই না কিছু। আমার কান ফেটে যাবে এর চেয়ে আর বেশি কিছু শুনলে। আমি এখন তোদের ঘর থেকে চলে যাচ্ছি। তবে তোদের দুটোকে আমি পরে দেখে নিব। প্রভা দিশার কথাবার্তা শুনে ঘর থেকে বেরিয়ে চলে যায়। প্রভা আর সহ্য করতে পারছিল না আকাশ আর দিশার গোপন কথোপকথন। সেজন্য প্রভা ঘর থেকে বেরিয়ে চলে গেছে। প্রভার এমন আচরণে দিশা শব্দ করে হাসতে আরম্ভ করে। কিন্তু দিশা জানে না প্রভার ভিতর এসে দাবানলের আগুন জ্বালিয়ে দিয়েছে। যেই দাবানলের আগুনের উত্তাপে পরবর্তীতে তাদের দুটোকেই জ্বলতে হবে। দিশা হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়বে মতন অবস্থা। আকাশ দিশার কথাবার্তা শুনে তার দিকে আকস্মিক দৃষ্টিতে তাকিয়ে আছে। দিশার কথাবার্তা শুনে আকাশের শরীরের পশম পুরোপুরি দাঁড়িয়ে গেছে। দিশার সাথে সে কিছু না করা সত্ত্বেও দিশা কি ভয়ানক ব্যাখ্যা দিয়ে বসল গতকাল রাতের। তবে আকাশ বুঝে গেছে দিশার এইরূপ আচরণের আসল উদ্দেশ্য। কিছু সময় আকস্মিক দৃষ্টিতে দিশার দিকে তাকিয়ে থেকে স্বাভাবিক কণ্ঠে দিশাকে বলে, দিশা, এটা কি করলে তুমি? দিশা, তুমি জানো না এই মেয়ে কতটা ভয়ানক। সে তোমার জীবন পুরোপুরি বিষাদময় বানিয়ে দেবে। সুখে শান্তিতে থাকতে দেবে না সে তোমায়। তুমি ওকে এসব বলে অনেক বড় ভুল করেছ। আকাশ সাহেব, আমি নিষিদ্ধ নগরের বাসিন্দা। আর নিষিদ্ধ নগরীটা নরক থেকেও কোনো অংশে কম নয়। হিংস্র পশুর মতন সেই নগরীতে মেয়েদের শরীরকে চিবিয়ে খায় মানুষ। আপনার মতে এর চাইতেও বিষাদময় আরও কিছু আছে কি? না, নেই। কিন্তু তারপরেও আপনি একদম টেনশন করবেন না। এমনিতেও আমি নরক থেকে উঠে এসেছি। আমি হাজার দুঃখ কষ্ট সয়ে অভ্যস্ত। আপনার প্রেমিকা আমার জীবনের সাথে যাই করুক না কেন আমার তাতে বেশি একটা ক্ষতি হবে না। কারণ আমার অতীতের সময়গুলো আরও ভয়ানক ছিল। কিন্তু আপনি আমায় সেই নিষিদ্ধ নগরী থেকে বের করে এনেছেন। আমি এতেই সন্তুষ্ট। আপনার প্রেমিকা আমায় মেরে ফেললেও আমার আপত্তি নেই। তবে সে আপনার দিকে একটা আঙ্গুল তুললেও আমি তার খবর করে ছেড়ে দিব। সে জানে না আমি কি জিনিস। আমি কাপড় খুলতে অভ্যস্ত। সেটা হোক নিজের বা অন্যের। সে আপনার সাথে কিছু করার চেষ্টা করলে ওর শরীরের বস্ত্র আমি খুলে নিব। এরপর দেখব কি করে মুখ দেখায় সে সমাজে। দিশার কথা শুনে আকাশের ভিতরটা খুশিতে ভরে যায়। কারণ সে জীবনে এমন কাউকেই চেয়েছিল যে কিনা নিজের সবটুকু দিয়ে তাকে ভালোবাসবে। যে কিনা তার জন্য গোটা পৃথিবীর মানুষের সাথে লড়াই করবে। বিপদে আপদে তার ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে থাকবে। গোটা পৃথিবীকে এক পাল্লায় রেখে আকাশকে অন্য পাল্লায় রাখলে তার ভালোবাসার মানুষটা তাকে বেছে নিবে। বহু তালাশ করেছে সে প্রভার মাঝে এসব কিছু, কিন্তু প্রভা পুরোপুরি বিপরীত। প্রভা তাকে প্রায়োরিটি দেওয়া তো দূরের কথা, সে শরীর চর্চার জন্য অন্য লোকের সাথে বিছানা ভাগ করেছে। হাজার ভালোবাসার পরেও প্রভা তার সাথে ছলনা করেছে। তবে বর্তমানে সে দিশার মধ্যে নিজেকে খুঁজে পেতে শুরু করেছে। যেই আশাটা সে প্রভাবে নিয়ে করেছিল, বর্তমানে সে দিশার মধ্যে সেটা দেখতে পাচ্ছে।
প্রভাকে সে চেয়েও নিজের মনের মতন বানাতে পারেনি, অথচ দিশাকে নিয়ে সে কোনো আশা না রাখা সত্ত্বেও দিশা তার মনের মতন। খুশিতে আত্মার হয়ে দিশাকে নিজের বুকে টেনে নিয়ে বলে, হয়েছে, থাক, তোমাকে কিছুই করতে হবে না, এমনিতেই তোমার শরীর অসুস্থ, এর উপরে অহেতুক চাপ উঠানোর কোনো প্রয়োজন নেই। প্রভার বিষয়টা তুমি আমার উপরে ছেড়ে দাও, তাকে আমি সামলে নিব। আকাশ সাহেব আপনি বলতেই তো আর হবে না, আমারও কিছু দায়িত্ব কর্তব্য আছে, আমি আমার সেই দায়িত্ব কর্তব্য পালনে কখনো পিছু হাঁটব না। একদম মেরে তক্তা বানিয়ে দিব আপনার প্রিয়তমাকে। চেনে না সে আমায়, একবার রেগে গেলে তার উত্তেজনা চিরতরে থামিয়ে দিব আমি। দিশা আমার পিঠ দেয়ালে ঠেকে গেলে তখন তুমি আমার পক্ষে লড়াই করো। এখন খেতে চলো, এরপর তুমি বিছানায় শুয়ে রেস্ট করবে। আচ্ছা। আকাশ দিশা দুজনে মিলে দুপুরের খাবার খেয়ে নেয়। এরপর আকাশ দিশাকে নিয়ে এসে বিছানায় শুয়ে পড়ে। আকাশ দিশাকে নিজের বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে শুয়ে আছে। অপরিদকে দিশাও চুপটি করে আকাশের বুকে শুয়ে আছে। দুনিয়ার পরম শান্তি যেন আকাশের বুকে। এজন্য সে চুপচাপ আকাশের বুকে শুয়ে সময়টাকে উপভোগ করছে। এভাবে কিছুটা সময় যেতেই অফিসের ম্যানেজার আকাশকে ফোন দেয়। আকাশ বিছানার পাশের টেবিল থেকে ফোনটা হাতে তুলে নিয়ে ফোন রিসিভ করে। স্যার, আপনি কি খুব বেশি ব্যস্ত? না, ব্যস্ত না, বলুন। স্যার, আমাদের নতুন প্রজেক্টের ফাইলটা রেডি করেছি। আপনি যদি একবার ফাইলটা দেখে সিগনেচার করে দিতেন তাহলে ফাইলের কাজটা সম্পন্ন হয়ে যেত। ঠিক আছে, আমি অফিসে আসছি। স্যার, আপনি কষ্ট করে আবার অফিসে আসবেন? আমিই নিয়ে আসি ফাইলটা আপনার বাসায়। না থাক, প্রয়োজন নেই। এমনিতে আজ আমি তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছি। অফিসে আপনি বাদে আর কেউ নেই। এখন যদি আপনিও অফিস থেকে বেরিয়ে পড়েন তাহলে কর্মচারীরা কাজে হেয়ালি করতে পারে। তাই আপনি অফিসে থেকে সবার দেখভাল করুন। আমিই আসছি ফাইলটা নিতে। ঠিক আছে স্যার। আকাশ ফোন কেটে দেয় ম্যানেজারের সাথে কথা বলে। ফোন কাটার পর দিশাকে বলে, দিশা, তুমি একটু বাসায় থাকো, আমার একটা কাজে অফিসে যেতে হবে। আমি আবার জলদিই ফিরে আসব। ঠিক আছে, সাবধানে যাবেন। আর জলদিই বাসায় ফিরে আসবেন। আচ্ছা। দিশাকে বাড়িতে রেখে আকাশ ফাইলটা আনার জন্য অফিসে চলে যায়। আকাশ বাড়ি থেকে বেরোতেই একজন বয়স্ক মহিলা এসে আকাশের বাড়ির দরজায় বেল বাজায়। বেলের আওয়াজ শুনে দিশা এসে দরজা খুলে। দিশা দরজা খুলতেই দেখে একটা বয়স্ক মহিলা দরজার সামনে দাঁড়িয়ে আছে। মহিলাটাকে দেখে দিশা প্রশ্ন করে, কে আপনি? আমি আকাশের আম্মু। দিশা কিছুটা চমকে উঠে, তবে পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে আকাশের আম্মুকে সালাম দিয়ে ঘরের ভিতরে আসতে বলে। আকাশের আম্মু ঘরে প্রবেশ করে ঘরের চারপাশটা দেখতে থাকে। আর দিশা মাটির দিকে তাকিয়ে রয়েছে। কারণ দিশার কাছে কেমন যেন লজ্জা লাগছে আকাশের মায়ের চোখের দিকে তাকাতে। আকাশের মা পুরো ঘরটাকে এক নজর দেখে দিশাকে বলে, বাহ, বেশ সুন্দর করে সাজিয়েছে ঘরটাকে আকাশ। এখন খালি একটা সংসার গড়া বাকি। কয়েকজন বাচ্চা কাচ্চা খেলবে ঘরের মধ্যে। তারপর আমরা কখনো বেড়াতে আসলে বাচ্চা কাচ্চাগুলো দৌড়ে এসে দাদা দাদি করে আমাদের কোলে লাফিয়ে উঠবে। কবে হবে এমনটা দিশা মা? দিশা চমকে উঠে আকাশের মায়ের কথায়। এমনিতেই সে লজ্জায় মাথা নুইয়ে রেখেছে। তার উপরে আকাশের মা আকাশের সংসার নিয়ে তাকে প্রশ্ন করছে। কেমন যেন লাগছে দিশার। কি জবাব দিবে সে আকাশের মায়ের কথায়? তার কাছে তো কোনো উত্তর নেই। সে তো একটা প্রস্টিটিউট।
আজ আছে কাল নেই। আকাশের পক্ষ হয়ে কি করে উত্তর দেবে সে আকাশের মায়ের কথার? কিছুই বুঝে উঠতে পারছে না সে। অপ্রীতিকর একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে দিশা। কিছু বলতে চেয়েও দিশার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আকাশের মা দিশার হাবভাব দেখে তার মনের অবস্থা বুঝে ফেলে। সেজন্য তিনি নিজেই দিশার কাছে গিয়ে দুহাতে দিয়ে দিশার মুখ উপরে করে বলে, মা তোমার কিছুই বলতে হবে না। আমি বুঝে নিয়েছি তোমার ভিতরগত অবস্থা। আমি তোমায় এসব প্রশ্ন করে অপ্রীতিকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছি। মা তুমি কিছু মনে করো না। আমি জানি আকাশ তোমায় অনিশ্চিতভাবে নিয়ে এসেছে। তার মতিগতির কোনো ঠিক নেই। সে আমাদেরকেও সেভাবে বলেনি। শুধু বলেছে তোমার মধ্যে সে মানসিক শান্তি খুঁজে পায়। কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে আকাশের বউ ভেবেই কথাগুলো বলেছি। দেখো মা তোমার অতীত নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার ছেলে যাকে নিয়ে খুশি থাকতে পারবে আমি তাকেই বউ বলে মেনে নিব। হ্যাঁ, হয়তো আকাশের বাবা তোমায় এত সহজে মেনে নিবে না। তবে আমি তোমায় নিজের ছেলের বউ বলে গ্রহণ করে নিয়েছি। আমি চাই তোমরা দুজন বিয়ে করে সংসার শুরু করো। কারণ এভাবে থাকলে সমাজের চোখে আমার ছেলে কালার হয়ে যাবে। সাথে তোমারও সম্মান নষ্ট হবে। তাই তোমরা দুজন জলদিই বিয়ে করে নাও। এরপর দুজনে মিলে সংসার শুরু করো। আকাশের মায়ের কথায় দিশার চোখে পানি চলে আসে। দিশা আকাশের মায়ের কথা শুনে শূন্যে ভাসছে। আকাশের মা তাকে যেসব বলেছে সে কোনো দিন এসব কল্পনাই করেনি। দিশার কান্না দেখে আকাশের মা আবারও দিশাকে বলে, কিরে মা কান্না করছিস কেন? দিশা এবার শব্দ করে কান্না করে দেয়। আরে পাগলি মেয়ে আমার কাঁদে না। বিশ্বাস কর আমিও চাই তুই আকাশের বউ হয়ে আমারে পরিবারে আগমন কর। আমি এত সব কখনো ভাবিনি। কারণ আমি জানি আমার কপালে এত সুখ নেই। মা মরা মেয়ের কপালে কি এত সুখ থাকে নাকি? এই মেয়ে একদম বাজে কথা বলবি না। তোর মা নেই তো কি হয়েছে? আমি তো আছি। আমি তোর মা আজ থেকে। আর কখনো বলবি না তোর মা নেই। এবার দেখি চোখের পানি মুছে দিচ্ছি। আর একদম কান্না করবি না। আর শোন তোর জন্য আমি কিছু জিনিস নিয়ে এসেছি। জিনিসগুলোকে সামলে রাখবি। কারণ এসব আমাদের বংশের স্মৃতি। আকাশের মা দিশার চোখের পানি মুছে দিয়ে ব্যাগ থেকে গলার একটা স্বর্ণের নেকলেস বের করে দিশার গলায় পরিয়ে দেয়। দিশা এবার পুরোপুরি হতভম্ব হয়ে আকাশের মায়ের দিকে তাকিয়ে থাকে। আকাশের মা দিশার গলায় স্বর্ণের নেকলেসটা পরিয়ে দিয়ে বলে, আমি তোকে নিজের ছেলের বউ বলেই মেনে নিয়েছি। এবার তুই আকাশকে রাজি করিয়ে বিয়েটা করে ফেল। আমি আর আমার ছেলেকে এভাবে মনমরা অবস্থায় দেখতে চাই না। প্রভা নামক মেয়েটা আমার ছেলেটাকে পুরো শেষ করে দিয়েছে। মা আমি কখনোই আপনার ছেলেকে বিয়ের কথা বলতে পারবো না। কারণ আমার সেই মুখটা নেই। উনি আমায় নোংরা একটা পরিবেশ থেকে উঠিয়ে এনে নিজের কাছে রেখেছে, এটাই অনেক। তবে আমি আপনার ছেলেকে সবসময় সামলে রাখব। আমি থাকতে কোনো বিপদ আপনার ছেলেকে স্পর্শ করতে পারবে না। নিজের উপরে আস্থা রাখো। আমার ছেলে যখন তোকে নিজের কাছে রাখার মতন এত বড় একটা রিস্ক উঠিয়েই নিয়েছে, তাহলে ধরে নে সে কখনোই তোর হাত ছাড়বে না। মা আমিও চাই না উনাকে কখনো ছেড়ে যেতে। আমিও সব সময় উনার সাথেই থাকতে চাই। আল্লাহ তোর মনের আশা পূরণ করুক। আচ্ছা আকাশ আসবে কখন? মা তিনি অফিস থেকে দুপুরেই ফিরে এসেছে। কিন্তু একটু আগে কি একটা জরুরি কাজের জন্য আবার অফিসে গিয়েছে। বলেছে কিছু সময়ের মধ্যেই ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে শোন আমি চলে গেলাম। আকাশ আসলে বলিস আমি এসেছিলাম।
কেন মা কিছু সময় থেকে গেলে হয় না? উনি হয়তো কিছু সময়ের মধ্যে এসেই পড়বে। না রে মা, আমার চলে যেতে হবে। কারণ আকাশের বাবার চোখ ফাঁকি দিয়ে আমি এখানে এসেছি। আকাশের বাবা জানতে পারলে কষ্ট পাবে। তাই আমি চলে যাই। পরে আবার কখনো আসব। ঠিক আছে মা। শোন, আমার ছেলের ভালো করে খেয়াল রাখবি। কোনো কিছুতে যেন সে কষ্ট না পায়। মা, আপনি চিন্তা করবেন না। আমি উনাকে দেখে রাখব। এবার চললাম। আকাশের মা দিশার থেকে বিদায় নিয়ে চলে যায়। আধ ঘন্টা পর আকাশ বাড়িতে ফিরে আসে। আকাশ বাড়িতে ফিরে আসতেই দিশা আকাশকে জানায় তার মা এসেছিল। আকাশ দিশার কথা শুনে তাকে প্রশ্ন করে তার মা তাকে কি বলেছে। দিশা আকাশকে বেশি কিছু বলে না। গলার নেকলেসটা দেখিয়ে শুধু এটুকুই বলে আকাশের মা তাকে নেকলেসটা পরিয়ে দিয়ে গেছে। দিশার কথা শুনে আকাশও আর কিছু বলে না। চুপচাপ খাটে বসে ফাইলটা দেখতে শুরু করে। আকাশ অফিসে গিয়ে ফাইলটা বাসায় নিয়ে এসেছে। সমস্ত কিছু দেখে সিগনেচার করে ফাইলটা আগামীকাল অফিসে নিয়ে যাবে। ফাইলটা নিয়ে খাটে বসে মনোযোগ সহকারে কাজ করছে। আকাশের চুলগুলো ফ্যানের বাতাসে উড়ছে। আর দিশা চুপচাপ আকাশের পাশে বসে মুগ্ধ নয়নে আকাশের দিকে তাকিয়ে আছে। ইস, কি সুন্দর করে আকাশের ছোট ছোট চুলগুলো ফ্যানের বাতাসে দুল খেয়ে বেড়াচ্ছে। দিশার খুব করে ইচ্ছে করছে আকাশের চুলগুলোতে হাত বুলিয়ে দিতে। কিন্তু আকাশ কি মনে করবে সেটা ভেবে দিশা সাহস করতে পারছে না। তবে দিশা একটা সময় লোভে পড়ে যায়। এত সব না ভেবে সাহস করে আকাশের চুলে হাত দিয়ে বসে। দিশার এমন আচরণ আকাশ হুট করেই ভয়ানকভাবে রেগে গিয়ে দিশার গালের মধ্যে সজোরে একটা থাপ্পড় মারে। দিশা আকাশের হাতে থাপ্পড় খেয়ে টাল সামলাতে না পেরে বিছানার উপরে চিত হয়ে পড়ে। আর আকাশ হায়নার মতন দিশার শরীরের উপরে উঠে দুহাত দিয়ে দিশার গলা চেপে ধরে। দিশার দম বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস নিতে পারছে না সে। আকাশ দিশার গলায় এত জোরে চেপে ধরেছে যে দিশার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। দিশা অশ্রুভেজা দৃষ্টিতে বাচ্চা শিশুর মতন আকাশের দিকে তাকিয়ে আছে। আর চোখের ভাষায় মিনতি করছে তাকে ছেড়ে দিতে। কিন্তু আকাশ দিশার উপরে মায়া না দেখিয়ে দিশার গলা আরো জোরে চেপে ধরে। মনে হচ্ছে যেন আজকে আকাশ দিশাকে মেরাই ফেলবে। দিশা লোভ সামলাতে না পেরে আকাশের চুলে হাত দিতেই আকাশ ভয়ানকভাবে রেগে গিয়ে দিশার গালের মধ্যে সজোরে একটা থাপ্পড় মারে। দিশা আকাশের হাতে থাপ্পড় খেয়ে টাল সামলাতে না পেরে বিছানার উপরে চিত হয়ে পড়ে। আর আকাশ হায়নার মতন দিশার শরীরের উপরে উঠে দুহাত দিয়ে দিশার গলা চেপে ধরে। দিশার দম বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস নিতে পারছে না সে। আকাশ দিশার গলায় এত জোরে চেপে ধরেছে যে দিশার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। দিশা অশ্রুভেজা দৃষ্টিতে বাচ্চা শিশুর মতন আকাশের দিকে তাকিয়ে আছে। আর চোখের ভাষায় মিনতি করছে তাকে ছেড়ে দিতে। কিন্তু আকাশ দিশার উপরে মায়া না দেখিয়ে দিশার গলা আরো জোরে চেপে ধরে। মনে হচ্ছে যেন আজকে আকাশ দিশাকে মেরাই ফেলবে। আকাশের বিন্দু পরিমাণ মায়া হচ্ছে না দিশার জন্য। পশুর ন্যায় খাবলে ধরে রেখেছে দিশার গলা। চোখের পানিতে বিছানার অনেকটা জায়গা ভিজে গিয়েছে। দিশার কোনো সারা শব্দ নেই। বনের বাঘ যেমন শিকারের গলায় কামড়ে শিকারকে আধমরা বানিয়ে দেয়, আকাশ ও দিশার এমন অবস্থা করে দিয়েছি। দিশা চেয়েও গলা থেকে সাউন্ড বের হচ্ছে না। শরীরে নড়াচড়া করবার মতন শক্তি পাচ্ছে না। দিশা যেন একটা মরা লাশ হয়ে পড়ে আছে। এভাবে মিনিট খানিক যাওয়ার পর আকাশ হুট করেই দিশার গলা ছেড়ে দিশার বুক থেকে শাড়ির আঁচল টেনে সরিয়ে ফেলে। তারপর মাতালের মতন ঝাঁপিয়ে পড়ে দিশার বুকের উপরে। আকাশ উন্মুক্তভাবে দিশার বুকে স্পর্শ করতে শুরু করেছে,
দিশা তাকে কোনো প্রকার বাধা দেয় না। আর দিবেই বা কি করে, হিংস্র পশুরা শিকারকে প্রথমে ফুরবল করে, তারপর জীবিত অবস্থাতেই তাদেরকে ভক্ষণ করে। আকাশও তাই করছে। দিশার সমস্ত শক্তি কাবু করে নিয়ে উন্মুক্তভাবে দিশার শরীরে স্পর্শ করছে। আকাশ দিশার বুকের সমস্ত জায়গায় নিজের ইচ্ছে মতন স্পর্শ করতে থাকে। আর দিশা মরা লাশের মতন শুয়ে শুয়ে কল্পনা করে, কেন মানুষটা আমার সাথে এমনটা করল? উনি কি চাইলে আমি উনাকে স্পর্শ করতে দিতাম না? আমি তো মন থেকে সবকিছুই উনার নামে করে দিয়েছি। তাহলে কেন তিনি হিংস্র পশুর ন্যায় আচরণ করল আমার সাথে? ভালোবাসা দিয়েও তো মানুষকে কাছে টানা যায়। আমায় তো পারত ভালোবেসে কাছে টানতে, কিন্তু তিনি তা না করে পশুর মতন করছে আমার শরীর নিয়ে। আমার যে খুব কষ্ট হচ্ছে সেটা তিনি একটা বারের জন্যেও বুঝার চেষ্টা করল না। অবশ্য করবেই বা কেন, আমি তো পতিতা। আমাদের মন বলতে কিছু আছে নাকি? টাকা ছুঁড়ে দিয়ে শরীরের উপরে ঝাঁপিয়ে পড়বে। তারপর যতক্ষণ না নিজের উত্তেজনা কমবে ততক্ষণ তারা শরীরটাকে চিবিয়ে খেয়েই যাবে। মানুষটাকে আমি সবার থেকে আলাদা ভেবেছি, কিন্তু মানুষটা দেখি অন্যান্য পুরুষদের থেকে আরো ভয়ানক। আল্লাহ, এটা কার পাল্লায় এসে পড়লাম আমি? জীবন তো এমনিতেই বিষাদময় ছিল, এখন এই লোক পুরোপুরি শেষ করে দিবে আমার। দিশা আকাশকে নিয়ে মনে মনে উল্টাপাল্টা ভাবতে আরম্ভ করে। অপরদিকে আকাশ দিশার বুকে স্পর্শ করতে করতে একটা সময় স্পর্শ করা বন্ধ করে দিশাকে ছেড়ে দিয়ে অদ্ভুতভাবে কান্না করতে শুরু করে। আকাশের কান্নার আওয়াজ শুনে দিশার কলিজায় মোচড় দিয়ে ওঠে। এত সময় যেসব চিন্তাভাবনা করছিল সে আকাশকে নিয়ে, সেসব চিন্তাভাবনা হুট করেই মাথা থেকে গায়েব হয়ে যায়। আকাশের কান্নার আওয়াজ শুনে দিশার সাথে এত কিছু হওয়া সত্ত্বেও সে সেসব কিছুকে ভুলে গিয়ে আকাশের জন্য মরিয়া হয়ে ওঠে। আকাশের কান্নার আওয়াজ যেন দিশার কলিজায় গিয়ে লেগেছে। শক্তি জুগিয়ে শোয়া থেকে উঠে স্বাভাবিকভাবে বিছানায় বসে আকাশকে বলে, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আকাশ দিশার কথার কোনো উত্তর দেয় না। সে নিজের মতন কেঁদেই চলেছে। আকাশের নীরবতা দিশাকে অস্থির করে তুলছে। দিশা আবারও আকাশকে জিজ্ঞাসা করে, আকাশ সাহেব, কি হয়েছে বলেন না আমায়? আপনি এভাবে কাঁদছেন কেন? প্লিজ বলেন না আমায়। আপনার কান্না আমার একদম ভালো লাগছে না। বুকের ভিতরে এক ধরনের একটা পেইন হচ্ছে আমার। আপনার কাছে অনুরোধ করছি কান্নার কারণটা বলেন আমায়। দিশার রিকোয়েস্ট আকাশ এবার মুখ খুলে। দিশা, প্রভাকে দেখলাম এখান থেকে বেরিয়ে আবারও সেই ছেলেটার সাথে নিষিদ্ধ নগরীতে গিয়েছে। হায়রে দুনিয়া! জানেন, আমাদের পল্লীর মানুষরা একটা কথা বলে, নারীর অল্প প্রেমে নাকি পুরুষ পাগল হয়, আর পুরুষের গভীর প্রেমেও নারীরা মজা লয়। আচ্ছা, যাই হোক, বাদ দেই সেসব কথা। কিন্তু আপনি এটা বলেন তো যে আপনি কিভাবে আর কোথায় দেখেছেন সেই মেয়েকে? অফিসে যাওয়ার সময় দেখলাম সেই ছেলেটার হাত ধরে পল্লীতে যাচ্ছে। তো আপনি কষ্ট পাচ্ছেন কেন? আপনি তো প্রভাকে আর ভালোবাসেন না। সে যার সাথে যা ইচ্ছে হয় করুক। আপনি কেন বেহুদা ওই মেয়ের জন্য কষ্ট পাচ্ছেন বলেন তো? দিশা, আমি জানি না আমি কেন কষ্ট পাচ্ছি। প্রভা যাই করুক না কেন আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু তারপরেও আমার কেন জানি সহ্য হচ্ছে না সেই ছেলের সাথে প্রভাকে পল্লীতে যেতে দেখে। কিন্তু আমার কেন জানি সহ্য হচ্ছে না সেই ছেলের সাথে প্রভার রংতামাশাগুলো। আমি যেন কল্পনা করতে পারছি তাদের অশ্লীল দৃশ্যগুলোকে। প্রভা আর সেই ছেলেটা একে অপরের সাথে পল্লীর একটা কক্ষে শারীরিক মেলামেশা করবে, আমি যেন সেই দৃশ্যটা অদ্ভুতভাবে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি।
দিশা আমার কেন জানি সহ্য হচ্ছে না প্রভার আর সেই ছেলের ঘনিষ্ঠতা। বুকের ভিতরটা কষ্টে ফেটে যাচ্ছে, ভিতরটা খা খা করছে। আমি কেন জানি ওসব কিছুকে মানতেই পারছি না। আমি এখন কি করব দিশা? আমায় একটা উপায় বলে দাও। রাগের তাড়নায় একটু আগে তোমার গলা চেপে ধরে তোমায় ও কতটা কষ্ট দিলাম, যেটা আমার দেওয়া উচিত হয়নি। দিশা আমি নিজেকে সামলাতে পারছি না। দোহাই লাগে একটা রাস্তা আমায় তুমি বলে দাও। উপায় কি সত্যিই বলে দিব? বলে দাও। উপায় বলে দেওয়ার পর আপনি কিন্তু আমায় কিছু বলতে পারবেন না? ঠিক আছে, তোমায় কিছুই বলবো না। আমি শুধু মুক্তি চাই এই কষ্ট থেকে। আপনি আমার মাঝে ডুব দিন, আর আমায় নিয়ে পুরোপুরিভাবে মেতে উঠুন। তাহলে আশা করি ওই মেয়ের কথা আপনার আর মনে পড়বে না। দিশা, এত সময় তো মেতেই ছিলাম তোমাকে নিয়ে। হায়নার মতন স্পর্শ করেছি তোমার বুকে। কই, তারপরেও তো ভুলতে পারছি না প্রভার কথা আমি। আপনার ওই মেতে থাকাকে মেতে থাকা বলে না। আপনি একটু আগে নিজের রাগ ঝেড়েছেন আমার উপরে। আপনি যদি সত্যিই আমায় নিয়ে মেতে উঠতেন, তাহলে এত সময়ে আপনার সাথে আমার অনেক কিছুই হয়ে যেত। তো কিভাবে মেতে উঠতে বলছো তোমায় নিয়ে? আমি দেখাচ্ছি। দিশা আকাশকে খপ করে জড়িয়ে ধরে আকাশের ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দেয়। একটু আগে এত কিছু হওয়ার পরেও দিশা সেসব কিছুকে পরোয়া না করে আকাশকে জড়িয়ে ধরে তার ঠোঁটে চুমু খেতে আরম্ভ করে। দিশার স্পর্শে আকাশের শরীরে মাদকতা এসে ভর করতে শুরু করেছে। এভাবে কিছু সময় যাওয়ার পর আকাশ কেমন যেন হয়ে যায়। সে যেন নিজের শরীরের তালগোল পাকিয়ে ফেলতে শুরু করেছে। এবার আকাশ ও দিশাকে জড়িয়ে ধরে তার নেশায় মেতে ওঠে। আকাশ দিশার ঠোঁটে পাগলের মতন স্পর্শ করতে শুরু করে। বেশ কিছুক্ষণ স্পর্শ করার পর আকাশ শরীর থেকে শার্ট খুলে ফ্লোরের উপরে ছুঁড়ে ফেলে। দিশা আকাশের শার্ট খুলে ছুঁড়ে ফেলা দেখে খুশি হয়ে যায়, কারণ তার মনের ভিতরে অন্য কিছু ঘুরছে। সে চায় আকাশ তাকে নিজের একদম কাছে টেনে নিক। সে আর কত সামলাবে নিজেকে? কখন কে কি অঘটন ঘটিয়ে বসে তার সাথে উপর ওয়ালাই ভালো জানেন। পল্লীর মেয়ে বলে কথা। এছাড়া আকাশ তাকে নিজের কাছে টেনে নেওয়ার পর আকাশের মুখের এক্সপ্রেশন সে দেখতে চায়। সে দেখতে চায় আকাশ তাকে নিজের কাছে টেনে নেওয়ার পর কেমন অদ্ভুত আচরণ করে। অপরদিকে আকাশ ও শার্ট ছুঁড়ে ফেলে তৈরি হয়ে উঠে দিশাকে পরিপূর্ণভাবে নিজের কাছে টেনে নেওয়ার জন্য। কিন্তু পরক্ষণেই আকাশ কিছু একটা ভেবে নিজেকে সামলে নিয়ে থেমে যায়। আকাশের থেমে যাওয়া দেখে দিশা প্রশ্ন করে, কি হলো, থেমে গেলেন যে? দিশা, আমার মনে হয় না প্রভার থেকে পাওয়া আঘাত ভুলতে তোমার সাথে এসব করা উচিত। কারণ না হয়তো আমিও তার মতন হয়ে যাব। সে আমার উপরে কোনো কারণে অসন্তুষ্ট হয়ে অন্য পুরুষ ধরেছে, আর আমিও তার আচরণে অসন্তুষ্ট বা ব্যথিত হয়ে তোমার সাথে শারীরিকভাবে লিপ্ত হতে চাচ্ছি। আমি এমন করলে তার আর আমার মাঝে কোনো তফাৎ থাকবে না। আর তাছাড়া তোমার সাথে এসব করবার মতন সঠিক সময় হয়নি এখনো। সঠিক সময় হলে আমি নিজেই তোমাকে কাছে টানব। ঠিক আছে, বুঝলাম, কিন্তু নিজের কষ্টগুলোকে লাঘব করবেন কি করে এখন? তোমায় জড়িয়ে ধরে তোমার বুকে শুয়ে বেশ লম্বা একটা ঘুম দিব, আর তুমিও আমার সাথে শুয়ে থাকবে। এক ঘুমে রাতের বেলায় ঘুম থেকে উঠব। ঠিক আছে, যেমনটা আপনার ইচ্ছে। এরপর আকাশ দিশাকে জড়িয়ে ধরে দিশার বুকে মাথা রেখে বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করে। দিশা আকাশের চুলে হাত বুলিয়ে দিচ্ছে।
এই চুলে হাত দেওয়ার জন্য আকাশ কি জঘন্য আচরণটাই না করেছে দিশার সাথে। কিন্তু দিশা তারপরেও আকাশের চুলে স্পর্শ করতে থাকে। আকাশ এবার কিছুই বলে না দিশাকে, বরং সে দিশার স্পর্শ অনুভব করতে করতে ঘুমিয়ে পড়ে। রাতের বেলায় ঘুম থেকে উঠে আকাশ বাহির থেকে গিয়ে খাবার কিনে আনে। এরপর দিশাকে সঙ্গে নিয়ে খেয়ে আবারও শুয়ে পড়ে। এভাবেই সময় কাটছে তাদের। আকাশ নিজের মনের সাথে যুদ্ধ করে প্রভার সমস্ত স্মৃতিকে ভুলে দিশাকে নিয়ে লয়াল হবার চেষ্টা করে। এর মধ্যেই কেটে যায় 2-4 দিন। বহু কষ্টে প্রভাকে সে নিজের মন থেকে দূর করেছে, তবে এখনও পুরোপুরিভাবে ভুলতে পারেনি। হয়তো আরও কিছুটা সময় পেরোলে আকাশ পুরোপুরিভাবে প্রভাকে ভুলে যাবে। আকাশ যতটুকু সম্ভব নিজেকে সামলে নিয়ে অফিস আর দিশার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করছে। আকাশ অফিসে বসে বসে কাজ করছে। ঘড়ির কাঁটায় 3টা বাজতে চলেছে। আকাশ আজ কাজের চাপে বাসায় যায়নি। যেদিন থেকে দিশাকে সে বাড়িতে নিয়ে এসেছি সেদিন থেকে অফিস ছুটি হওয়ার আগেই সে বাসায় চলে যায়। তবে আজ অফিসে প্রচণ্ড কাজ থাকায় বাসায় যাওয়া হয়নি তার। একেবারে অফিস ছুটি হলেই আজ সে বাসায় যাবে। 4টায় অফিস ছুটি, আর 1 ঘন্টা পরেই অফিস ছুটি হবে। এমন সময় টেবিলের উপরে রাখা আকাশের ফোনটা সাউন্ড করে ওঠে। আকাশ কাজ করা থামিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে একটা মেইল এসেছে। আকাশ স্বাভাবিকভাবে ফোনটা হাতে তুলে মেইলটা চেক করে। তখনই সে দেখে প্রভা এবং সেই ছেলেটার বিয়ের পিক এবং তাদের দুজনে ঘনিষ্ঠ কিছু ছবি কেউ একজন তাকে মেইল করেছে। আকাশ পুরো থমকে যায় ছবিগুলো দেখে। ওই মুহূর্তেই আকাশের ফোনে আবার অপরিচিত একটা নাম্বার থেকে ফোন আসে। আকাশ কোনো মতে নিজেকে সামলে নিয়ে ফোনটা রিসিভ করে। আকাশ ফোন রিসিভ করতেই প্রভা অপর পাশ থেকে বলে ওঠে, দেখ আমরা গতকাল বিয়ে করে নিয়েছি। তোকে আমাদের বিয়ের এবং বাসর রাতের কয়েকটা ছবি পাঠিয়েছি। আমার ইচ্ছে ছিল বাসর রাতের সমস্ত কিছু ভিডিও করে তোকে মেইল করব, কিন্তু আমার স্বামী আমায় এটা করতে দিল না, তাই এই যাত্রায় ছবিগুলোই খালি পাঠিয়েছি। পরবর্তীতে সময় করে আরও কিছু পাঠাবো। এখন এগুলো দেখে অস্থিরতায় ভুগে মর। বলেছিলাম না তোদের জীবন আমি নরক বানিয়ে দিব। সবে মাত্র শুরু। বিয়েটা করে আমি নিজের পজিশনটা ঠিক করেছি। এরপর দেখ কত কি হয়। আমি আর ফারহান মিলে তোর আর সেই পতিতা মেয়েটার জীবন পুরো জাহান্নাম বানিয়ে দিব। আমায় প্রত্যাখ্যান করার ফল তুই পাবি। আমায় রেখে সেই পতিতা মেয়ের সাথে রংতামাশা করার শখ চিরতরে বের করে দিব তোর ভিতর থেকে। এখন রাখলাম ফোন। প্রভা আকাশকে ফোন দিয়ে আজেবাজে কথা বলে ফোনটা রেখে দেয়। এদিকে আকাশের মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। একে তো দিশার ঘনিষ্ঠ ছবি, তার উপরে আবার সে বিয়ে করে নিয়েছে ফারহানকে। এতদিন কষ্ট করে আকাশ নিজেকে সামলে রেখেও কোনো কাজ হলো না তার। প্রভা ছবিগুলো মেইল করে দিয়ে আকাশকে আবার বিগড়ে দিয়েছে। রাগে সারা শরীর ফেটে যাচ্ছে আকাশের। টেবিল থেকে উঠে ধ্রাম্মম করে ফোনটা দেয়ালের মধ্যে ফিক্কা দিয়ে ছুঁড়ে ফেলে অফিস থেকে বেরিয়ে যায়। পুরোপুরি মাতাল হয়ে গেছে সে। অফিস থেকে বেরিয়ে গাড়িতে বসে হাইস্পিডে গাড়ি ড্রাইভ করতে শুরু করেছে। কোনো গন্তব্য নেই আকাশের। অজানা পথ ধরে তুমুল বেগে গাড়ি ছুটিয়ে নিয়ে চলেছে। হয়তো আজকে আকাশের গাড়ি আকাশের গন্তব্য ঠিক করবে, যে আকাশ বাড়ি ফিরে যাবে না উপরে। কারণ রাস্তাঘাটের মানুষজন আকাশের গাড়ি চালানো দেখে ধরেই নিয়েছে এই ছেলে আজকে ভয়ানক কোনো দুর্ঘটনার শিকার হবে।
অন্যদিকে দিশার মনে কু ডাকতে শুরু করেছে। এত সময় হয়ে গেছে কিন্তু আকাশ এখনো বাড়ি ফিরেনি। দিশার মনটা কেমন কেমন যেন করছে। হাজারটা চিন্তা এসে দিশার মাথায় ঘুরপাক খাচ্ছে। কোনো কিছুই তার ভালো লাগছে না। একটা সময় দিশা আর থাকতে না পেরে ফ্লোরে বসে বাচ্চাদের মতন কান্না করতে আরম্ভ করে। দিশা যেন আগ থেকেই বিপদের সংকেত দেখতে পাচ্ছে। অস্থির হয়ে উঠেছে দিশার মনটা। চোখের পানি ঝর্ণার পানির ন্যায় প্রবাহিত হয়েই চলেছে। তবে আকাশের ফিরে আসার কোনো নাম নেই। দিশা আকাশের অপেক্ষায় কান্না করতে করতে ফ্লোরের উপরে শুয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আকাশ এখনো হাইস্পিডে গাড়ি চালাচ্ছে। আকাশ স্বাভাবিক অবস্থাতে নেই। সে কি করছে নিজেও বুঝে উঠতে পারছে না। হাইস্পিডে গাড়ি চালিয়ে হুট করেই রাস্তার ধারে একটা মদের দোকানে গিয়ে হাজির হয়। এরপর মদের দোকানের ভিতরে ঢুকে ছাইপাস অর্ডার করে খেতে আরম্ভ করে। আকাশ শুনেছে এসব ছাইপাস নাকি মানুষের বিষণ্ণতা বা মনের কষ্ট দূর করে। তাই আকাশ মনের কষ্ট ভুলতে এসব ছাইপাস খেতে আরম্ভ করেছে। আকাশ যতই প্রভাকে ঘৃণা করুক না কেন, প্রভাকে সে অন্য পুরুষের সাথে মেনেই নিতে পারছে না। অবশ্য যদিও আকাশের কারণে আজ প্রভা অন্যের বউ। প্রভা আকাশের কাছে এসেছিল সুযোগ চাওয়ার জন্য, কিন্তু আকাশ তাকে সুযোগটা দেয়নি। প্রভার অনৈতিক মেলামেশা আকাশের মনে প্রভাকে এক প্রকার ঘৃণিত করে তুলেছিল। আকাশ সেজন্যে প্রভাকে সুযোগ দেয়নি। কিন্তু বর্তমানে প্রভা পার্মানেন্ট অন্য কারোর হয়ে গেছে সারা জীবনের জন্য। আকাশ কেন জানি সেটা মানতেই পারছে না। প্রভার বিয়ে এবং সেই ছেলের সাথে মেলামেশার কিছু ছবি দেখে আকাশের ভিতরে কালবৈশাখী নেমে এসেছে। উত্তর দক্ষিণ কোনো কিছুই ভেবে পাচ্ছে না। আকাশও কিন্তু প্রভাকে রেখে দিশাকে নিজের ঘনিষ্ঠ করে রেখেছে। দিশার বিষয়টা তার কাছে স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু প্রভার বেলায় সেটা অস্বাভাবিক লাগছে। আকাশ প্রভাকে নিয়ে ভাবছে আর গটগট করে ছাইপাস খাচ্ছে। ছাইপাস খেতে খেতে শরীরের তালগোল হারিয়ে বসে আকাশ। মাগরিব পেরিয়ে গেছে। মদের দোকানে এক বসায় 3 ঘন্টা সময় কিভাবে কেটে গেছে আকাশ নিজেও সঠিক করে বলতে পারে না। ভরপুর ড্রিঙ্ক করে বিল চুকিয়ে গাড়িতে এসে গাড়ি স্টার্ট করে। আবারও কোনো গন্তব্য নেই আকাশের। প্রভার চিন্তা এবং ছাইপাসের নেশায় দিশার কথা পুরোপুরি ভুলেই গিয়েছে সে। গাড়ি স্টার্ট করে আবারও হাইস্পিডে গাড়ি চালাতে শুরু করে। গাড়ি চালিয়ে নিয়ে ব্রিজের উপরে গিয়ে গাড়ি থামায়। এটাই সেই ব্রিজ, যেই ব্রিজের উপরে মেশিন দিয়ে কয়েকটাকে টপকে দিয়েছিল আকাশ। এরপর গাড়ি থেকে নেমে ব্রিজের একপাশে চুপচাপ পাগলের মতন বসে পড়ে। প্রচণ্ড বাতাস বইছে ব্রিজের উপরে। বাতাসটা বেশ মজা লাগছে আকাশের। শুরুতে ব্রিজের উপরে বসে কিছুক্ষণ চুপচাপ থাকলেও পরবর্তীতে একাকী বকবক করতে শুরু করে। আকাশের ভিতরে হিতাহিত অজ্ঞান নেই। ছাইপাস খেয়ে শরীরের কন্ট্রোল হারিয়ে ফেলেছে সে। একাকী বকবক করতে করতে রাত 10টা বেজে যায়। হুট করেই দিশার কথা মনে পড়ে তার। কারণ ছাইপাসের রেশ কাটতে শুরু করেছে আকাশের। কিছুটা রেশ কাটতেই দিশার কথা মনে হয় তার। দিশার কথা মনে পড়ায় ব্রিজ থেকে উঠে গাড়ি চালিয়ে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে দেখে দিশা ফ্লোরে মরার মতন পড়ে আছে। মাতাল আকাশ দিশাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে ডাকাডাকি করতে আরম্ভ করে, এই দিশা উঠো। খাট থাকতে ফ্লোরে ঘুমাচ্ছিস কেন তুই? দিশা আকাশের কথার কোনো উত্তর দেয় না।
আকাশ দিশার কাছে উত্তর না পেয়ে হাত দিয়ে ঝাঁকিয়ে ডাকতে শুরু করে দিশাকে। আকাশ দিশাকে হাত দিয়ে কয়েকবার ঝাঁকি দিয়ে ডাকতেই দিশা লাফিয়ে উঠে পড়ে। উঠার পর আকাশকে দেখতে পেয়ে খপ করে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে আরম্ভ করে। দিশা আকাশকে জড়িয়ে ধরার কিছু সময়ের মধ্যেই উপলব্ধি করতে পারে আকাশ ড্রিঙ্ক করে এসেছে। তাই দিশা আকাশকে প্রশ্ন করে, আপনি এতটা সময় কোথায় ছিলেন? আর আপনার শরীর থেকে মদের গন্ধ আসছে কেন? আমায় ছাড় আগে, তারপর যা জিজ্ঞাস করার কর। আমি এমনিতে নিজের শরীর নিয়ে বিপদে আছি, তার উপরে তুই ও আমার শরীরের উপরে ঢুলে পড়েছিস। ছাড় আমাকে। আকাশ সাহেব, আমি আপনার গায়ে ঢুলে পড়িনি, আমি আপনাকে জড়িয়ে ধরেছি। লাগবে না তোর জড়িয়ে ধরা, আমার সবকিছুই কেমন যেন অস্বস্তিকর লাগছে। আচ্ছা, এই যে নিন, আপনাকে ছেড়ে দিলাম, কিন্তু আপনি এবার আমায় বলেন যে আপনি এতটা সময় কোথায় ছিলেন? আর মদের গন্ধ কেন আসছে আপনার শরীর থেকে? মদ খেয়ে রাস্তায় মাতালের মতন বসেছিলাম। কিন্তু কেন খেয়েছেন আপনি এসব ছাইপাশ? এসব খাওয়া কি ভালো বলেন? দিশার একের পর এক প্রশ্ন শুনে আকাশের মাথা গরম হয়ে যায়। এমনিতেই আকাশের কথা বলতে ভালো লাগছে না, তার উপরে আকাশের মতে মেয়েটা একবার তার উপরে ঢুলে পড়ছে, আবার তাকে এটা সেটা প্রশ্ন করে পেরেশান করছে। আকাশের রাগ উঠে যায় দিশার কর্মকাণ্ডে। রাগ দমাতে না পেরে ঠাস করে দিশার গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, এই মেয়ে, তোকে এত কৈফিয়ত দিতে যাব কেন আমি? হ্যাঁ, দেখ, অহেতুক প্রশ্ন করে আমার মাথা আর গরম করিস না, এমনিতেই মাথা বিগড়ে আছে। তাই অহেতুক প্রশ্ন করা বাদ দিয়ে রেখে ফ্রেশ হয়ে নতুন একটা শাড়ি পরে আয়। দিশা আকাশের হাতে থাপ্পড় খেয়ে ফ্লোর থেকে উঠে একটা শাড়ি নিয়ে দেয়াল ধরে ধরে ওয়াশরুমে চলে যায়। দিশার শরীর প্রচণ্ড ফুরবল হয়ে আছে না খাওয়ার ফলে। সে চোখে মুখে অন্ধকার দেখছে, ইচ্ছে করছে আরও কিছু সময় ঘুমিয়ে থাকতে। কিন্তু আকাশের কথায় সে উঠে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে শাড়ি পরে বেরিয়ে আসে। আকাশ দিশাকে দেখে পুরো মাতাল হয়ে যায়। এমনিতেই সে বাস্তবে মাতাল হয়ে আছে, তার উপরে দিশাকে শাড়িটাতে বেশ হেব্বি লাগছে। দিশা শাড়ি পরে এসে আকাশের কাছে দাঁড়ায়। দিশা আকাশের সামনে এসে দাঁড়াতেই আকাশ দিশাকে কোলে তুলে নিয়ে বিছানার উপরে ফেলে। এরপর দিশার উপরে ঝাঁপিয়ে পড়ে দিশার শরীরের বিভিন্ন অঙ্গে স্পর্শ করতে আরম্ভ করে। দিশা একদম চুপচাপ শুয়ে আছে। আকাশকে সে ভালোমন্দ কিছুই বলছে না, তবে ভিতরে ভিতরে তার বেশ ভালো লাগছে আকাশের স্পর্শ। কিন্তু সেটা সে আকাশের সামনে দেখায় না বা আকাশকে বুঝতে দেয় না। সে দেখতে চায় আকাশ তাকে পুরোপুরিভাবে স্পর্শ করার পর আকাশের রিয়াকশনটা কেমন হয়। আকাশ দিশার শরীরের সিক্রেট পার্টগুলোতে একে একে স্পর্শ করতে থাকে। কিছু জায়গায় ঠোঁট দিয়ে চুমু খাচ্ছে, কিছু জায়গায় হাত দিয়ে স্পর্শ করছে। আকাশের স্পর্শে দিশার শরীরে এক প্রকার কারেন্ট উৎপন্ন হচ্ছে। ক্ষণে ক্ষণে দিশার শরীর কাঁপুনি দিয়ে উঠছে। মনে হচ্ছে যেন কেউ একজন বৈদ্যুতিক লাইন দিশার শরীরের সাথে কানেক্টে করে দিয়েছে। আকাশ দিশার শরীরে স্পর্শ করতে করতে দিশার শরীর থেকে সমস্ত বস্ত্র সরিয়ে ফেলে। এরপর দিশার সাথে সে পুরোপুরিভাবে ঘনিষ্ঠ হয়। দিশা খুশিতে আত্মহারা। আকাশ দিশাকে নিজের কাছে টেনে নেওয়ার পর দিশাকে জড়িয়ে ধরে সেভাবেই ঘুমিয়ে পড়ে।
সকালবেলায় আকাশের ঘুম ভাঙতেই দেখে সে দিশাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। কারোর শরীরেই কোনো কাপড় চোপড় নেই, আর দিশা তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। রাতের ঘুমে আকাশ স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু দুজনের শরীরে কোনো প্রকার জামাকাপড় দেখতে না পেয়ে সে দিশাকে জিজ্ঞাসা করে, দিশা, তুমি এভাবে তাকিয়ে কি দেখছ? আর আমাদের দুজনের একজনের শরীরেও কাপড় নেই কেন? ভুলে গেছেন আপনি সব? মানেটা আপনিই মনে করার চেষ্টা করেন যে রাতের বেলায় কি হয়েছিল। দিশার কথায় আকাশ ভাবতে থাকে রাতের বেলায় কি হয়েছে। কিছুটা সময় ভাবতেই রাতের সমস্ত ঘটনা তার মনে পড়ে যায়। রাতের ঘটনা মনে পড়তেই হুট করে সে অদ্ভুত ভঙ্গিমায় দিশাকে ছেড়ে দিয়ে শোয়া থেকে উঠে বসে। আকাশের সাথে সাথে দিশাও শোয়া থেকে উঠে বসে। আকাশ উঠে বসা মাত্রই দিশার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আকাশের অদ্ভুত ভঙ্গিমা দেখে দিশা আকাশকে প্রশ্ন করে, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? দিশার কথায় আকাশ কোনো উত্তর না দিয়ে অদ্ভুত ভঙ্গিমায় উল্টো আকাশ দিশাকেই প্রশ্ন করে, দিশা, কে তুমি? আমি কিন্তু গতকাল কিছু একটা উপলব্ধি করেছি, কিন্তু আমি তখন তোমায় কিছুই বলতে পারিনি আমার শারীরিক ভারসাম্য ঠিকঠাক না থাকায়। দিশা আকাশের কথা শুনে হাসতে আরম্ভ করে। দিশার হাসি দেখে আকাশ আবারও দিশাকে জিজ্ঞাসা করে, দিশা, আমি তোমার কাছ থেকে কিছু জানতে চেয়েছি। কে তুমি? দিশা এবার হাসতে হাসতে বলে, আমি কে মানে আমি দিশা। তুমি দিশা সেটা আমিও জানি, কিন্তু গতকাল তোমার সাথে ঘনিষ্ঠ হওয়ার পর আমি জানতে পেরেছি তুমি কোনো প্রস্টিটিউট না। তুমি ভার্জিন একটা মেয়ে। তুমি যদি প্রস্টিটিউট হতে তাহলে তুমি কখনোই ভার্জিন থাকতে না। হ্যাঁ, আমি কোনো প্রস্টিটিউট নই, এবং আমাকে এর আগে কখনো কোনো পুরুষ স্পর্শ করেনি। আপনি আমার জীবনের প্রথম পুরুষ, যে কিনা আমার কুমারিত্ব ভেঙ্গেছেন। দিশার কথায় আকাশ পুরোপুরি চমকে উঠে। চোখ বড় করে অবাক দৃষ্টিতে আকাশ দিশাকে প্রশ্ন করে, তাহলে কে তুমি দিশা? আর তুমি পল্লীতে থাকার পরেও ভার্জিন কি করে? সমস্ত রহস্য আপনি জানতে চান? সমস্ত রহস্যই আমি জানতে চাই। ঠিক আছে, তাহলে শুনুন। আমার ডাকনাম তো আপনি জানেনই, তবে আমার আসল নাম হল প্রিয়তি। প্রিয়তি নামে আমায় সচরাচর কেউ ডাকে না, সবাই আমাকে দিশা নামেই চিনে। আমি কিন্তু ছোট থেকে পল্লীতে বড় হইনি। আমার বয়স যখন 9 কি 10 তখন মা আমাকে উনার একটা পরিচিত ভাইয়ের কাছে পাঠিয়ে দেয়। 7-8 বছর আমি উনার কাছ থেকেই মানুষ হয়েছি। বেশ ভালো ছিল উনি, কিন্তু উনার বউটা ছিল একদম উনার বিপরীত। সব সময় আমার পিছনে এটা সেটা নিয়ে লেগে থাকত, আমার সাথে ঝামেলা করত। ঘরের মধ্যে আমার কারণে উনাদের স্বামী স্ত্রীর মাঝেও ঝামেলা হতো। তাই লোকটা মানে মামাটা আমায় মায়ের কাছে চলে যেতে বলে। রোজ রোজ ঝামেলার থেকে চলে যাওয়াটাই ভালো ছিল। আমি চেয়েছিলাম অন্য কোথাও চলে যাব, কিন্তু গত বছর মায়ের অসুস্থতার জন্য আবার আমাকে এই নিষিদ্ধ নগরীতে ফিরে আসতে হয়েছে। আমি এখানে এসে বেশ কয়েক মাস মায়ের সেবা যত্ন করেছি, তবে মা আর সুস্থ হয়নি। চলে গেছেন উপরওয়ালার কাছে। মা মারা যাওয়ার পর আমি আবারও এই পল্লী থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেই, কিন্তু কই যাব, কি করব এসব ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছিল।
তখন পল্লীর সর্দারনী আমাকে বলে এই নিষিদ্ধ নগরীতে দেহের বিসর্জন হলেও প্রাণের একটা নিশ্চয়তা আছে। বাহিরের দুনিয়ায় দেহের পাশাপাশি প্রাণটাও নাকি নিয়ে নেয়। তাই তিনি আমাকে পরামর্শ দেয় এখানে থাকতে। পল্লীর সর্দারনীর কথা মতন আমি পল্লীতেই থেকে যাই। কয়েক মাস আমি পল্লীতে থেকে নিজের গা বাঁচিয়ে রেখেছি। তবে আর কতদিন এভাবে বসে থাকলে তো আর হবে না। পেট চালানোর জন্য উপার্জন তো করতে হবে। তাই সিদ্ধান্ত নিলাম আমিও এসব কাজে নামব। পল্লীর সর্দারনীর সাথে কথা বলে নেমে গেলাম খদ্দের সন্ধানে। পল্লীর রমণীরা একটা কথা ভেবেই নিজেকে শান্ত রাখে। শরীরের হোক বিসর্জন, টাকা হোক উপার্জন। টাকা কামাই করতে হলে শরীরের বিসর্জন দিতেই হবে। তাই নেমে গেলাম দেহটাকে খদ্দের হাতে তুলে দিতে। আর সেদিন এই আপনার সাথে আমার দেখা। তার মানে তুমি আমার আগে কারোর সাথেই এসব করনি? আমিই তোমার প্রথম কাস্টমার হতে চলেছিলাম? কারোর সাথেই করিনি। আর আপনিই আমার প্রথম কাস্টমার ছিলেন, কিন্তু আপনি সেদিন আমার সাথে চুক্তি করেননি। এসে কথাবার্তা বলে চুমু একে দিয়ে টাকা 500 গুজে দিয়েছেন হাতে। আপনার সেই প্রথম স্পর্শে আমি পুরো পাগল হয়েছিলাম। আপনার পরে চাইলে আমি কাস্টমার ধরতে পারতাম, কিন্তু আপনার স্পর্শ পাওয়ার পর কারোর সাথেই রুমে যেতে ইচ্ছে হয়নি। মনটা শুধু আপনার জন্য বেকুল হয়েছিল। সেই সময়টাতে আপনার কথা ভেবে নিজেকে সামলে রেখেছিলাম। আমার মন চাইছিল না আপনি বাদে অন্য কারোর সাথে কিছু করতে। আমি আপনাকে আমার কল্পনার রাজ্যের রাজা বানিয়ে দিয়েছিলাম। একান্তই বসে আপনার কথা ভাবতাম। কিন্তু উপর ওয়ালার কি লীলা খেলা, আপনি 5 লাখ টাকার বিনিময়ে আমাকে একদম আপনার নামে করে নিয়েছেন। আমার সেদিন খুশিতে দুনিয়াদারি অন্যরকম লাগছিল। আমি মনে মনে একজনের উপরে আসক্ত হয়ে পড়েছিলাম, আর সে আমাকে টাকা দিয়ে একদম নিজের নামেই করে নিল। কেমন যে লাগছিল সেদিন আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। আসলে একটা কথা কি, পুরুষের প্রথম স্পর্শে নারীর মনে গভীরভাবে একটা দাগ কেটে যায়, যেটা কারোর কারোর আজীবন মনে থাকে। আবার কারোর কারোর 2-4 বছর মনে থেকে তারপর সেটা উঠে যায়। তবে সবার ক্ষেত্রেই বেশ লম্বা সময় দাগটা মনে থাকে। আপনার স্পর্শ আমি বেশ গভীরভাবে অনুভব করেছি। দিশার কথা শুনে আকাশ আশ্চর্য হয়ে যায়। অবাক দৃষ্টিতে নিশ্চুপ হয়ে চোখ বড় বড় করে দিশার দিকে তাকিয়ে থাকে। আকাশ দিশার হিসাব নিকাশ মেলাতে পারছে না। অপরদিকে দিশা আকাশের নিশ্চুপ হয়ে থাকা দেখে আকাশকে জিজ্ঞাসা করে, কি হলো, চুপচাপ হয়ে গেলেন যে? না, এমনিতেই। আচ্ছা দিশা, তোমার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? তোমার বলা সমস্ত কথাই বুঝলাম, কিন্তু আমি যেদিন এই পল্লীতে প্রথম এসেছিলাম, সেদিন তুমি আমার সাথে একদম প্রফেশনাল হয়ে কথাবার্তা বললে কি করে? সেদিন তো ফিল্ডে তোমার প্রথম দিন ছিল। আর তাছাড়া পল্লীর রমণীরা যখন আমায় নিয়ে এটা সেটা বলছিল, তখন তুমি তাদেরকে ধমক দিয়ে বলেছিলে আমি তোমার স্বামী। আমায় নিয়ে আর একটা কথা বললেও পুরো পল্লী তুমি আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। তোমার এক ধমকে সবাই চুপ হয়ে আমার রাস্তা ক্লিয়ার করে দিয়েছিল। তোমার সেই দিনের ক্ষমতা দেখে মনে হয়েছে তুমি ওই সমস্ত রমণীদের লিডার। যেভাবে বড় গলায় ধমক দিয়েছিলে তুমি ওদের সবাইকে, এক ধমকে সবাই সোজা হয়ে গিয়েছিল। এখন এখানে আমার প্রশ্ন হলো, তুমি এসব কিছুতে না থাকা সত্ত্বেও ওই সমস্ত রমণীদের উপরে দাপট খাটিয়েছ কিভাবে? আকাশ সাহেব, প্রথমত আমি এই পল্লীতে থেকে পল্লী সম্পর্কে বেশ ভালোভাবে অবগত হয়ে গেছি। কাস্টমারের সাথে প্রফেশনালভাবে কথাবার্তা না বললে তারা কম টাকা দিতে চায়।
তাই আপনার সাথে একদম পাকাপোক্ত প্রস্টিটিউটের মতন কথা বলেছিলাম। দ্বিতীয়ত, আমি তাদের কোনো লিডার নই। তবে ধমক দিতে পেরেছি অন্য একটা কারণে। নিষিদ্ধ নগরীতে যেই মেয়েটা ভার্জিন থাকে এবং প্রথম কাজের জন্য মাঠে নামে, তাকে পল্লীর সবাই সম্মান দেয় সেই দিন। তার উপরে কেউ কোনো কথা বলে না। তাই আমি তাদেরকে ধমক দিয়েছিলাম। এই নিয়মটা বহুকাল আগ থেকেই নগরীতে চলে আসছে। আকাশ পুরোপুরি বোবার মতন হয়ে যায় দিশার মুখে সমস্ত বৃত্তান্ত শুনে। খুশিতে ভিতরটা উতলা হয়ে উঠেছে আকাশের। শরীরের পশম কাটা দিয়ে উঠেছে, কি করবে ভেবে উঠতে পারছে না। অজানা এক খুশিতে আকাশের ভিতরটা ভরে উঠেছে। ইচ্ছে করছে দিশাকে কোলে তুলে নিয়ে পুরো বাড়ি নেচে বেড়াতে। উত্তেজনাটা আর ধরে রাখতে পারছে না আকাশ। দিশার হাত চেপে ধরে দিশাকে বলে, দিশা, তোমায় কোলে নিলে তোমার কোনো আপত্তি আছে কি? আমার সব কিছুই আপনার নামে করে দিয়েছি। আপনার যা ইচ্ছে হয় করুন। তবে একটা প্রশ্নের উত্তর দিন। কি প্রশ্ন? সমস্ত সত্যি এবং আমি ভার্জিন হওয়ায় আপনি বেশ খুশি হয়েছেন, তাই না? আর তার জন্যই আমাকে কোলে নিতে চাচ্ছেন? আচ্ছা, আমি যদি এমনটা না হতাম তখন কি এমনটা করতেন? তখন কি আমায় নিয়ে আপনার মন এতটা আনন্দিত হতো? দিশা, আমি খুশি হয়েছি ঠিক, তবে তোমায় নিয়ে আমি আনন্দিত সব সময়ই ছিলাম। আমি যখন জানতাম না তুমি ভার্জিন এবং তোমার জীবনে কিছু রহস্য আছে, আমি তখন তোমায় নিজের কাছে টেনেছি। দিশা, আমি খুশি হয়েছি ঠিক, তবে স্পেশাল করে তোমার শরীর নিয়ে আমার কোনো আকর্ষণ নেই। যদি থাকতো তাহলে ব্যবহার করে ছুঁড়ে ফেলতাম বহু আগেই। এখনো আমার সাথে বসে থাকা হতো না তোমার। আমি তোমার সম্পর্কে জানতাম তুমি নগরীর এক রমণী। তুমি টাকার জন্য মানুষের সাথে বিছানা শেয়ার করো। আমি তোমার বিষয়ে জেনেই তোমাকে এনেছি। কিন্তু এখনকার যেই সত্যিগুলো তুমি আমার সামনে প্রকাশ করলে, তাতে করে আমি আনন্দিত হয়েছি ঠিক, তবে তুমি আমার থেকে আগের মতোই প্রায়োরিটি পাবে। তোমার সত্যি জেনে তোমায় আগের চেয়েও বেশি প্রায়োরিটি দিব সেটা হবে না। কারণ সেটা করলে পল্লীর সেই আগের দিশাকে অপমান করা হবে। দিশা আকাশের কথা শুনে হাসতে হাসতে আকাশকে বলে, আচ্ছা হয়েছে, এবার থামুন। আর আপনার যা করতে ইচ্ছে হয় করুন। আকাশ দিশাকে কোলে করে নিয়ে ওয়াশরুমে নামিয়ে দেয়। এরপর দুজনে মিলে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। ফ্রেশ হওয়ার পর আকাশ বাহিরে চলে যায় নাস্তা আনার জন্য। আর দিশা চুলোয় চা বসায়। আকাশ বাসার সামনের দোকান থেকে নাস্তা কিনে কিছু সময়ের মধ্যে বাসায় ফিরে আসে। এদিকে দিশার ও চা করা শেষ। এরপর দুজনে বসে নাস্তা শেষ করে। আকাশ নাস্তা শেষ করে দিশাকে বলে, একটা শাড়ি পরে চটাচট রেডি হয়ে নাও। কেন, কোথায় নিয়ে যাবেন আমায়? অফিসে নিয়ে যাব তোমায় আজকে সঙ্গে করে। এবার যাও, কথা না বাড়িয়ে রেডি হয়ে নাও। আচ্ছা। দিশা রেডি হতে শুরু করে, দুজনের রেডি হওয়া শেষ। দুজনে মিলে গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অফিসে পৌঁছে আকাশ দিশার হাত ধরে দিশাকে অফিসে নিয়ে যায়। অফিসের সমস্ত কর্মচারী অবাক আকাশের সাথে কোনো মেয়েকে দেখতে পেয়ে। অফিসের সবাই জানে আকাশ এখনো সিঙ্গেল। বিয়েশাদী হয়নি এখনো আকাশের। সেজন্যই সবাই অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ দিশাকে নিয়ে সোজা কেবিনে চলে যায়। এরপর দিশাকে বসিয়ে রেখে কিভাবে সে কাজ করে সেসব দেখাতে শুরু করে।
দিশা চুপচাপ বসে আকাশের কাজকর্ম দেখছে। আর আকাশ দিশাকে দেখিয়ে দেখিয়ে নিজের কাজ করছে। 12টা বেজে গেছে। মাঝে আকাশের পিয়ে এসে দুজনের জন্য চা দিয়ে গেছে। আকাশ কাজকর্ম গুছিয়ে দিশাকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে পুরো অফিস ঘুরে দেখাতে থাকে দিশাকে। বিশাল বড় অফিস। দিশার ভিতরটা কেমন যেন দলা পেকে যাচ্ছে। মনে মনে সে মানুষটাকে চায়, কিন্তু মানুষটা তো বিশাল অর্থসম্পদের মালিক। কোথায় সে একটা পতিতার মেয়ে? আর কোথায় আকাশ একটা কোম্পানির মালিক? তার সাথে কখনোই দিশার যায় না। মনটা ছোট হয়ে আছে দিশার। পাশ থেকে আকাশ দিশার দিকে তাকাতেই বুঝে ফেলে দিশা নিজেকে ছোট মনে করছে। তাই আকাশ দিশার হাত শক্ত করে চেপে ধরে দিশাকে বলে, নিজেকে ছোট মনে করার কিছুই নেই। অভ্যাস করে নাও সব কিছুর। মানুষের জীবন সব সময় একরকম যায় না দিশা। মাঝে মধ্যে দালানবাড়ির লোকদেরকেও ফুটপাতে খেয়ে পেটের খিদে মিটাতে হয়। আবার মাঝে মধ্যে নিচু জায়গার মানুষদেরও 5 স্টার হোটেলে খেয়ে দিন কাটাতে সময়। সময় পরিবর্তনশীল। তোমার জীবনেও পরিবর্তন এসে গেছে। এখন থেকে এসব কিছুকে অভ্যাস করে নাও। এবার চলো বাকিটুকু ঘুরিয়ে দেখাই তোমাকে। তারপর দুজনে মিলে রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে যাব। আকাশের কথায় দিশার নার্ভাসনেসটা কিছুটা কমে যায়। কিছুটা সাহস পায় সে আকাশের কথায়। আকাশ দিশাকে অফিসের বাকি অংশটুকু ঘুরিয়ে দেখায়। এরপর দিশাকে নিয়ে অফিস থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে চলে যায়। রেস্টুরেন্টে গিয়ে রেস্টুরেন্টের বাহিরে খোলামেলা জায়গায় একটা টেবিলে বসে দুজনের জন্য খাবার অর্ডার করে। রেস্টুরেন্টের কর্মচারী দুজনের খাবারের অর্ডার কেটে চলে যায়। কর্মচারী চলে যাওয়ার পর দিশা আর আকাশ নিজেদের মতন কথাবার্তা বলছে। এমন সময় হুট করেই কেউ একজন পিছন থেকে দৌড়ে তাদের সামনে এসে পানি জাতীয় কিছু একটা দিশার মুখের মধ্যে ছুঁড়ে মারে। দিশা সাথে সাথে চোখে মুখে হাত দিয়ে চেঁচিয়ে কান্না করতে আরম্ভ করে। দিশার মুখটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। দিশার মনের হচ্ছে যেন তার চেহারায় ফুটন্ত আগুনের লাভা এনে কেউ নিক্ষেপ করেছে। দিশার কান্না শুনে আকাশের কলিজাটা ধুকপুক ধুকপুক করছে। অপরিদকে কেউ একজন আকাশ আর দিশার করুণ অবস্থা দেখে অট্টহাসিতে মেতে উঠেছে। হাসির কণ্ঠস্বরটা আকাশের বেশ পরিচিত। এর আগে বহু শতবার সে এই কণ্ঠস্বর শুনেছে। তবে আকাশ একদম পাকাপোক্তভাবে শিওর হওয়ার জন্য পাশ ঘুরে তাকিয়ে দেখে প্রভা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। প্রভাকে দেখা মাত্রই আকাশের শরীরের পশম কাটা দিয়ে ওঠে। রাগে গিজগিজ করছে আকাশের সারা শরীর। ক্ষিপ্ত নজরে তাকিয়ে আছে আকাশ প্রভার দিকে। আকাশের রাগান্বিত চাহনি দেখে প্রভা বলে ওঠে, কেমন বোধ হচ্ছে এখন? আমি বলেছিলাম না আমি তোদের দুটোকে শান্তিতে থাকতে দিব না। তোদের দুটোর চোখের ঘুম আমি হারাম করে ফেলব। দেখ তাই করেছি। তোর আর দিশার জীবন আমি শেষ করে দিয়েছি। প্রভার কথা শুনে আকাশ রাগ সামলাতে না পেরে চেঁচিয়ে বলে ওঠে, প্রভা কি ছুঁড়ে মেরেছিস তুই দিশার মুখের মধ্যে? তাড়াতাড়ি বল, না হয়তো তোর অবস্থা কিন্তু অনেক বেশি খারাপ করে দিব আমি। আকাশ তোর দিন শেষ। এখন আমার দিন চলছে। অহেতুক বড় গলায় কথা বলে নিজের আর বিপদ ডেকে আনিস না। প্রভা আমার দিন তোর দিন কিছুই বুঝি না। দিশার কোনো ক্ষতি হলে তোর জীবন আমি পুরো তসনস করে দিব। বাহ কি আদিক্ষেতা একটা পতিতা মেয়ের জন্য। আমি তোর কাছে এতবার ফিরে আসতে চেয়েছি, তবে তুই আমায় ফিরিয়ে নিসনি। আমায় অপমান করে তাড়িয়ে দিয়েছিস।
কিন্তু আমায় একটা কথা বলতো, যে পল্লীর এই নষ্টা মেয়ের মধ্যে তুই এমন কি দেখতে পেয়েছিস যা আমার মাঝে নেই? কোনো কারণে তুই এই নষ্টা মেয়েকে আমার থেকেও বেশি প্রায়োরিটি দিচ্ছিস? আকাশের রাগের মাত্রা আরও কয়েকগুণ বেড়ে যায়। একে তো প্রভা দিশার মুখের মধ্যে ভয়ানক কোনো পদার্থ ছুঁড়ে মেরেছে, তার উপরে দিশাকে নষ্টা এবং পল্লীর মেয়ে বলে কথায় কথায় অবজ্ঞা করছে। দিশাকে নিয়ে কোনো কথাই সে সহ্য করবে না। দিশাকে সেভাবেই টেবিলে রেখে সোজা গিয়ে প্রভার গলা চেপে ধরে প্রভাকে বলে, শোন, আমার দিশা নষ্টা না, নষ্টা হলি তুই। দিশা আমার জন্য কোনো পুরুষের স্পর্শে যায়নি, সে আমার জন্য নিজের শরীর বাঁচিয়ে রেখেছে। এমনকি দিশার কুমারিত্ব আমি নিজেই ভেঙেছি। দিশা পল্লীর মেয়ে হয়ে পল্লীতে থেকে আমার জন্য সে অনেকটা সময় নিজের গা বাঁচিয়ে রেখেছে, আমার জন্য সে নিজেকে সামলে রেখেছে। আর তুই আমার প্রেমিকা হয়ে পরপুরুষ নিয়ে পল্লীতে গিয়ে ফষ্টিনষ্টি করে বেরিয়েছিস, তুই আমার প্রেমিকা হয়ে অন্য পুরুষের বিছানায় গিয়েছিস। তুই আমার প্রেমিকা হয়ে অন্য পুরুষের সাথে বস্ত্রহীন ছবি তুলে আমাকেই মেইল করে পাঠিয়েছিস। আর দিন শেষে এসে বলছিস দিশা পল্লীর নষ্টা মেয়ে। তাহলে তুই কি? দিশা তো আমার জন্য নিজের ভার্জিনিটিকে রক্ষা করেছে, কিন্তু তুই কি করেছিস? তুই তো বিলিয়ে এসেছিস অন্যের কাছে নিজের শরীর। সব চাইতে বড় নষ্টা তো তুই। আবার কোনো সাহসে তুই দিশাকে নিয়ে বাজে কথা বলিস? আর কি ছুঁড়ে মেরেছিস দিশার মুখে, জলদি বল, না হয়তো গলা টিপে এখনই শেষ করে দিব। প্রভার গলা বেশ জোরে চেপে ধরেছে আকাশ। প্রভার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অবস্থা খারাপ হওয়ার এই কথা? একজন পুরুষ রাগান্বিত হয়ে কোনো নারীর গলা চিপে ধরলে সে মুহূর্তের মধ্যেই আধমরা হয়ে যাবে, কারণ পুরুষের শরীরে শক্তি নারীর তুলনায় দ্বিগুণ থাকে। প্রভার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আকাশের রাগ ক্রমশ বেড়েই চলেছে। কি করবে কোনো পদচিহ্ন না পেয়ে প্রভার গলা ছেড়ে দিয়ে বেশ জোরে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় প্রভার গালে। আকাশের হাতে থাপ্পড় খেয়ে প্রভা মাটির উপরে উল্টে পড়ে। প্রভা মাটিতে উল্টে পড়তেই আকাশ প্রভার চুল টেনে ধরে তাকে মাটি থেকে টেনে উঠিয়ে আবারও থাপ্পড় মারার প্রিপারেশন নেয়। আকাশের হিংস্রতা দেখে প্রভা এবার মিনতির সুরে বলে, আকাশ প্লিজ আমায় আর মেরো না। তোমার থাপ্পড় সহ্য করবার ক্ষমতা নেই আর আমার শরীরে। আমি বলছি সব কিছু, জলদি বল। দিশার মুখে আমি জাস্ট পানি ছুঁড়ে মেরেছি। পানি ছুঁড়ে মারলে সে এভাবে আর্তনাদ করছে কেন? কারণ পানির সাথে মরিচের গুঁড়ো মিশিয়ে এনেছিলাম। দুনিয়ার বুকে কোনো কুদর্শন নারী থেকে থাকলে সেটা হলি তুই। তোর মতন কুদর্শন নারী এই পৃথিবীর বুকে খুব কমই আছে। আমার ভালোবাসার অপমান করে নিজের চাহিদা মিটিয়েছিস অন্যের সাথে। আবার পরিশেষে এসে আমাকে ভালো রাখার জন্য দিনরাত খেটে যাওয়া মানুষটার উপরে এসে মরিচ পানি ছুঁড়ে মারছিস। ছি, লান্ত তোর উপরে। তুই যদি আমার সাথে কিছু করতি তাহলেও হয়তো আমি এত কিছু বলতাম না, কিন্তু তুই দিশাকে কষ্ট দিয়েছিস। তোর জন্য জঘন্য একটা সাজা প্রাপ্য। আকাশ প্রভাকে জঘন্য সাজা প্রাপ্য বলেই প্রভার পেটের মধ্যে সজোরে একটা লাথি দিয়ে তাকে আবারও মাটিতে ফেলে দেয়। এরপর দিশার কাছে ছুটে যায়। দিশা এখনো চোখে মুখে হাত দিয়ে কান্নাকাটি করছে। আকাশ রেস্টুরেন্টের ওয়েটারকে জলদি এক বোতল পানি আনতে বলে দিশাকে শান্ত করাই মগ্ন হয়। দিশার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আকাশ। দিশা কান্না করেই চলেছে। ওয়েটার আকাশের কথা মতন পানি এনে আকাশকে দিয়ে যায়। আকাশ পানির বোতলটা খুলে দিশাকে ধরে একটু সাইডে নিয়ে গিয়ে দিশার মুখে পানি ছিটাতে থাকে। পুরো বোতলের পানি আকাশ দিশার মুখে ছিটিয়ে দেয়। দিশার চোখে মুখে পানি ছিটানোর কারণে দিশা কিছুটা স্বাভাবিক হয়ে আসে।
একটু আগে সে চোখটাও ঠিক মতন খুলতে পারছিল না। আপাতত সে চোখ খোলার পাশাপাশি কিছুটা নরমাল হয়। তবে দিশা নরমাল হলেও দিশার চেহারা ভয়ানক রকমের লাল হয়ে আছে। দিশা চোখ খোলা মাত্রই আকাশের শার্ট খামচে ধরে বলে, আমার মুখ অনেক জ্বলছে। মনে হচ্ছে যেন আমার সারা গালে ফোস্কা পড়েছে। প্লিজ আপনি কিছু একটা করুন। আমি আর সহ্য করতে পারছি না। খুব কষ্ট হচ্ছে আমার। দিশা একটু সহ্য করো। আমরা দুজন খাওয়াটা শেষ করেই তোমাকে ফার্মেসিতে নিয়ে যাব। আচ্ছা। আকাশ দিশার মুখে পানি ছিটিয়ে তাকে সঙ্গে এনে আবার টেবিলে বসায়। এরপর নিজের বুকে টেনে আগলে নিয়ে বসে থাকে। রেস্টুরেন্টের ওয়েটার টেবিলে খাবার পরিবেশন করে দিয়ে গেছে। আকাশ হাত ধুয়ে দিশাকে নিজের হাতে খাইয়ে দেয়। দিশা চুপচাপ আকাশের হাতে খেয়ে নেয়। আকাশ দিশাকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নেয়। প্রভা দূর থেকে আকাশ আর দিশার সবকিছু তাকিয়ে তাকিয়ে দেখছে। আকাশ দিশাকে খাইছে দিচ্ছে দেখে প্রভার ভিতরে উতালপাতাল করতে শুরু করে। তার ভিতরে কেমন যেন লাগছে। ইচ্ছে করছে খাবারগুলো গিয়ে টেবিল থেকে ছুঁড়ে ফেলতে। তবে প্রভার এতটা সাহস নেই। এমনিতেই আকাশ থেকে কয়েকটা থাপ্পড় এবং লাথি খেয়েছে। তার উপরে খাবার নিয়ে কিছু করলে আকাশ তাকে মেরাই ফেলবে। সেজন্য কিছু না করে চুপচাপ তাদের দৃশ্য দেখছে। ওই দিকে দুজনে খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটা ফার্মেসিতে আসে। ফার্মেসিওয়ালারা দিশাকে দিনে 3 বার একটা মলম ব্যবহার করতে দিয়েছে। আর সাথে বলেছে কিছুক্ষণ পরপর মুখে পানি ছিটাতে। ফার্মেসি থেকে মলম নেওয়ার পর আকাশ দিশাকে নিয়ে বাড়িতে চলে আসে। বাসায় পৌঁছাতেই দেখে আকাশের বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে। আকাশ তার বাবাকে দেখতে পেয়ে ঘরের দরজা খুলে তিনাকে ভিতরে প্রবেশ করতে বলে। আর দিশাকে বলে রুমে গিয়ে মুখ ধুয়ে মলমটা লাগাতে। দিশা আকাশের কথা মতন রুমে চলে যায়। দিশা চলে যেতেই আকাশের বাবা আকাশকে বলে, আকাশ তুই এতটা নিচে নেমে যাবি আমি কখনোই কল্পনা করিনি। তুই পল্লীর একটা বেশ্যাকে নিজের ঘরে পুষে রেখেছিস, আমার সেটা ভাবতেই ঘৃণা হচ্ছে। বাবা তোমাদের ঘৃণা জন্ম না নেওয়ার জন্যই আমি বাড়ি ছেড়ে আলাদা থাকছি। তারপরেও এতটা সমস্যা হচ্ছে কেন তোমাদের? কারণ সে একটা প্রফেশনাল প্রস্টিটিউট। সে তোর যজ্ঞ না আমাদের বংশের যজ্ঞ। তার স্ট্যাটাস বলতে কিছুই নেই। সমাজের চোখে সে একটা নষ্টা। তুই অহেতুক কেন একটা অযোগ্য মেয়ের পিছনে ঘুরে বেড়াচ্ছিস? তুই জানিস সমাজ তোর আর এই মেয়ের সম্পর্কে জানতে পারলে কতটা নোংরা মন্তব্য করবে? একবার ভালো করে আন্দাজ করে দেখ সোসাইটির মানুষজন তোদের বিষয়ে জানতে পারলে কতটা হেনস্থা হতে হবে তোদেরকে। আকাশ এখনো সময় আছে, এই মেয়েকে যেখান থেকে উঠিয়ে এনেছিস সেখানেই রেখে আয়। আমি তোর জন্য মেয়ে দেখছি। কয়েকদিনের মধ্যেই তোর বিয়ের ব্যবস্থা করব আমি। বাবা কোনো প্রয়োজন নেই এসবের। তোমার কষ্ট করে কোনো মেয়ে খুঁজতে হবে না। আমার দিশা হলেই চলবে। কারণ দিশা কোনো নষ্টা মেয়ে না। আমার আগে দিশার শরীরে কোনো দিন কেউ স্পর্শ করেনি। দিশার সতীত্বের সাক্ষী আমি। আমি দিশা সম্পর্কে যখন জানতাম না তখন কথাগুলো বললে মানা যেত। কিন্তু আমি দিশা সম্পর্কে জানার পরে দিশাকে নিয়ে কোনো বাজে কথাই আমি সহ্য করব না। বাবা তোমার কাছেও অনুরোধ, তুমি পবিত্র মেয়েটাকে নিয়ে কোনো খারাপ কথা বলবে না। আর বাকি রইল সোসাইটি বা সমাজ। বাবা আমার দিশাকে নিয়ে কেউ একটা বাজে কথা বললে 2 বছর আগের ভয়ানক রূপটা দেখতে পাবে সে আমার। তোমারও নিশ্চয় মনে আছে আমি 2 বছর আগে কেমন ছিলাম।
অনুগ্রহ করে তোমরা আমায় আবার সেই ভয়ানক রূপে ফিরে যেতে দিও না। দেখ আকাশ, আমি কখনোই চাই না তুই আগের মতন বিগড়ে গিয়ে উল্টা পাল্টা কাজ কর, কারণ তোর উপরে এখন আমার পুরো অফিসের দায়িত্ব। তাই আমি চাই তুই সুন্দরভাবে সবকিছু কর। আর তাছাড়া তুই যেহেতু বলছিস দিশা কোনো বাজে মেয়ে না, তাহলে তুই তাকে জলদি বিয়ে কর। এমনিতেও আমি তোর মায়ের বেলায় বেশ খারাপ খারাপ কথাবার্তা শুনেছি। আমি চাই না আমার ছেলেও বেলায় ও আমি খারাপ কিছু শুনি। তাই আগামী 2 দিনের ভিতরে তুই দিশাকে বিয়ে করে নিজের বউ বানিয়ে নে। ঠিক আছে বাবা, আমি আগামী 2 দিনের ভিতরেই দিশাকে বিয়ে করব। আচ্ছা, এবার আমি চলে গেলাম। তবে শোন, দিশাকে বিয়ে করে সোজা বাসায় চলে আসবি। আচ্ছা। আকাশের বাবা আকাশের সাথে কথাবার্তা বলে চলে যায়। অন্যদিকে আকাশ থেকে লাথি খেয়ে প্রভা মাটিতেই পড়েছিল। ফারহান এসে তাকে সামলছে। প্রভা ফারহানকে সবটাই খুলে বলে। আকাশ তাকে থাপ্পড় মারার পাশাপাশি লাথি মেরে মাটিতে ফেলে দিয়েছে। প্রভার কথা শুনে ফারহানের চরম রাগ উঠে যায়। ফারহান রাগান্বিত কণ্ঠে প্রভাকে বলে, প্রভা, এর প্রতিশোধ আমি তুলব। তোমার গায়ে আঘাত করার কারণে তোমার প্রেমিক আকাশকে মরতে হবে। তাকে আমি জানে মেরে ফেলব। আর দিশা, তার চেহারার আকৃতি আমি এভাবে বদলে দিব যে কোনো কাস্টমার দিশাকে রুমে নিয়ে যাওয়া তো দূরের কথা, তার চেহারা দেখলেও কাস্টমাররা ভয় পালাবে। ফারহান, না, তুমি এমনটা করবে না। তুমি দিশার সাথে যা খুশি করো, আমি তোমায় বাধা দিব না। তবে তুমি আকাশের কোনো ক্ষতিই করবে না। ওর কোনো ক্ষতি হলে আমি নিজেও কষ্ট পাব। আমি চাই না আকাশের তুমি এত বড় ক্ষতি করো। প্রভার কথা শুনে ফারহান আরও রেগে যায়। ফারহান এসেছিল প্রভাকে সামলাতে, কিন্তু সে উল্টো প্রভার গলা চেপে ধরে প্রভাকে বলে, আমার সাথে বিয়ে হওয়ার পরেও প্রেমিকের উপরে অবৈধ মায়া হচ্ছে বুঝি? শোন, তোর আকাশকে মরতেই হবে। আমার কাজে বাধা দিতে আসলে তোকেও তোর প্রেমিকের মতন মেরে মাটির নিচে চাপা দিয়ে দিব। আজ 2 বছর ধরে তোর অবৈধ প্রেমিককে মারার জন্য পাগলের মতন এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি। এবার তাকে মরতেই হবে। সময় এসে গেছে তার উপরে যাওয়ার। ফারহানের কথা শুনে প্রভা পুরো চমকে উঠে। আকাশের উপরে ফারহানের কিসের এত ক্রোধ, যার জন্য ফারহান আকাশকে মারার জন্য মরিয়ে হয়ে উঠেছে? প্রভা কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। প্রশ্নবোধক চাহনিতে ফারহানের দিকে তাকিয়ে আছে। তখনই ফারহান পৈশাসিকভাবে হাসতে আরম্ভ করে। আকাশ কিছু বলে শেষ করার আগেই দিশা ফোন রেখে দিয়ে চলে গেছে দরজার কে এসেছে দেখার জন্য। এদিকে আকাশের গলা পুরোপুরি শুকিয়ে গেছে। বুকের ভিতরে ধূপধূপ করছে তার। কারণ আকাশ আগ থেকেই আন্দাজ করে নিয়েছে ঘরের দরজায় কে এসে দাঁড়িয়ে আছে। থরথর করে কাঁপছে আকাশের শরীর। কি করবে দিশেহারা হয়ে গেছে আকাশ। চেহারার ধরন পুরোপুরি পাল্টে গেছে। মাথায় যেন কিছুই কাজ করছে না। আকাশের ঘাবড়ে যাওয়া চেহারাটা দেখে প্রভা আকাশকে প্রশ্ন করে, কি হয়েছে আকাশ, তুমি এমন ঘাবড়ে আছো কেন? দিশা কি বলেছে তোমায়? আর তুমি কথা বলে শেষ করার আগেই দিশা ফোন কেন রেখে দিয়েছে? বাড়ির দরজায় নাকি বেশ কিছুক্ষণ ধরে কেউ একজন কলিং বেল বাজাচ্ছে। দিশা আমার পুরো কথাটা না শুনে আমার সাথে পড়ে কথা বলছি বলে দরজায় কে এসেছে দেখতে চলে গেছে। আকাশ, তোমার এক্ষুনি একবার বাসায় যাওয়া উচিত। দিশাকে তোমার একা ফেলে রেখে আসা ঠিক হয়নি। কখন ফারহান নামক শয়তানটা তার কোনো ক্ষতি করে দেয়।
আর তাছাড়া তোমার বাসার কলিং বেল বাজাচ্ছে কেউ একজন বেশ কিছু সময় ধরে। আল্লাহ না করুক সে যদি ফারহান হয়, তাহলে কিন্তু দিশার জন্য বিপদ আছে। তাই প্লিজ তুমি একবার বাসায় গিয়ে দেখে এসো দিশা কি অবস্থায় আছে। আমি এক্ষুনি বাসায় যাব। কারণ আমি যেটা কল্পনা করছি সেটা যদি হয়, তাহলে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে আমার। ঠিক আছে যাও। তবে আমায় কি তোমার সঙ্গে নিয়ে যাবে? বেঈমানের সঙ্গে চলাল্ল করা বহু আগেই বাদ দিয়ে দিয়েছি আমি কাউকেই আমার সঙ্গে নিব না। ঠিক আছে তুমি একাই যাও। আমি রিকশায় করে তোমার বাড়ি আসছি। আসলে দিশার জন্য কিছু উপহার নিয়ে এসেছি সঙ্গে করে। সেসব উপহার দিশাকে দিতেই তোমার বাড়ি যেতে চেয়েছি। তবে সমস্যা নেই, তুমি চলে যাও তোমার মতন। আমি রিকশায় করে আসছি। আকাশ আর কথা না বাড়িয়ে অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। আকাশের ভিতরটা উতালপাতাল করছে। প্রভার বলা কথাগুলো যদি সত্যি হয়, আর সেই অনুপাতে যদি ফারহান আমার বাসায় যায়, তাহলে নিশ্চিত জানো আরটা আমার দিশার কোনো বড় ধরনের ক্ষতি করবে। আকাশ গাড়ি ড্রাইভ করতে করতে তার নিজের পুরনো নাম্বারে বেশ কবার ফোন করে, কিন্তু দিশা ফোন রিসিভ করে না। আকাশের ভয়টা আরও বেড়ে যায়। দ্রুত গাড়ি ড্রাইভ করে বাসায় গিয়ে পৌঁছায়। বাসায় পৌঁছে গাড়ি থেকে নেমে বাসায় প্রবেশ করবে সেই সময় দেখতে পায় বাসার দরজা খোলা। আকাশের মনে আতঙ্ক লেগে যায় ব্যাপার দেখে। কারণ ঘরের দরজা ভালো করে লাগিয়ে রাখার কথা ছিল দিশার, সেখানে বাড়ির দরজা খোলা। আকাশের মনে কু ডাকতে আরম্ভ করে। দিশাকে দেখার জন্য ভিতরটা মরিয়া হয়ে উঠে আকাশের। তাড়াতাড়ি বাসার ভিতরে ঢুকে পড়ে দিশাকে দেখার জন্য আকাশ। এরপর বাসায় ঢুকে কয়েক কদম সামনে এগোতেই দেখে দিশা রক্তাক্ত অবস্থায় ফ্লোরের উপরে পড়ে আছে। পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে। আর দিশা নীরব হয়ে ফ্লোরের উপরে শুয়ে আছে। দিশার এই ভয়ানক অবস্থা দেখে আকাশ বিকট আওয়াজে একটা চিৎকার দিয়ে ওঠে। মনে মনে সে যেটা নিয়ে ভয় পাচ্ছিল সেটাই হয়েছে। আকাশ দৌড়ে দিশার কাছে যায়। দিশার কাছে গিয়ে দেখে দিশার গলায় কেউ ছুরি দিয়ে আঘাত মেরেছে। দিশার গলা থেকে গলগল করে রক্ত পড়ছে। আকাশের সারা শরীর কাটা দিয়ে উঠে দিশার অবস্থা দেখে। দিশার পাশে বসে কোনো রকমে সে দিশার মাথা উঠিয়ে নিজের কোলে রাখে। এরপর কাঁদতে কাঁদতে দিশাকে ডাকতে থাকে। দিশা, এই দিশা, কথা বলো প্লিজ। তুমি কেন আমার পুরো কথাটা না শুনে দরজা খুলতে গেলে? দিশা আকাশের কথার কোনো জবাব দেয় না। আকাশ দিশার থেকে কোনো উত্তর না পেয়ে দিশার শরীর ঝাঁকিয়ে তাকে ডাকতে আরম্ভ করে। এবার দিশা রেসপন্স করে ওঠে। আকাশ দিশার রেসপন্স পেয়ে দিশাকে বলে, কেন তুমি তখন আমার পুরো কথাটা শুনলে না দিশা? তখন যদি আমার কথাটা শুনতে তাহলে কখনোই আর এমনটা হতো না। দিশা আকাশের কথা শুনে ছোট্ট আওয়াজে বলে, আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তবে তার থেকেও বেশি কষ্ট হচ্ছে আমার নসিব দেখে। আসলে আমার নসিবেই ছিল এমনটা। আমার কপালে নেই আপনার সাথে সারা জীবন কাটানো। সেজন্য হুট করেই আমার সাথে এমনটা ঘটে গেছে। আমি সব সময় আপনার কথা শুনি, কিন্তু কলিং বেলের আওয়াজে বিরক্ত হয়ে ভাবলাম আগে কে এসেছে সেটা দেখে আসি, পরে না হয় আপনার সাথে কথা বলবো। এই প্রথম নিজের চিন্তাভাবনায় কিছু করার চেষ্টা করেছি এবং প্রথমবারেই নিজের মৃত্যুকে দাওয়াত করে নিয়ে এসেছি। আসলে জানেন আমার কপালটাই খারাপ। কখনো মন থেকে কোনো কিছু চেয়ে সেটা আমি পাইনি।
তবে আপনাকে ভাগ্য করে নিজের কাছে পেয়েছিলাম। আমার সব সময় ভয় হতো আপনাকে নিয়ে। আপনি না জানি কখন আমার থেকে দূরে সরে যান। কিন্তু দেখেন উপর ওয়ালার কি নির্মম পরিহাস, আমি নিজেই আপনার থেকে দূরে সরে যাচ্ছি। আমিই ভয় পেতাম আপনাকে নিয়ে, এখন উল্টো আমিই চলে যাচ্ছি আপনাকে একা রেখে। দিশা, তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে নিয়ে হসপিটাল যাচ্ছি। প্লিজ তুমি অশুভ কথাবার্তা বলিও না। দেখবে তুমি ঠিক হয়ে যাবে। প্লিজ আপনি আমার জন্য দৌড়ঝাঁপ করিয়েন না। আমার চলে যাওয়ার সময় এসে গেছে। আমি সবকিছুকে অনুভব করতে পারছি। আপনি প্লিজ আমার জন্য তাড়াহুড়ো করবেন না। দিশা, তোমার কাছে অনুরোধ, তুমি উল্টোপাল্টা কথা বলিও না। তোমার কিচ্ছু হবে না বললাম তো। আকাশ সাহেব, আমার আফসোস থেকে যাবে আপনার জন্য। অবশ্য এখনো আফসোস হচ্ছে। তবে সবচাইতে বড় আফসোসটা তখন হবে যখন আপনি আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার তাড়নায় অবিলম্বে থাকবেন, আর অন্যদিকে আমার প্রাণটা চলে যাবে। দেখুন, আমি আপনার বুকে মাথা রেখে মরতে চাই। আমি শেষ সময়টুকু আপনার সাথে কথা বলে কাটাতে চাই। আমি জানি আমার হাতে আর বেশি সময় নেই। না হয়তো আমি আপনাকে বাধা দিতাম না। আমারও তো ইচ্ছে ছিল আপনার সাথে সারাটা জীবন কাটানোর। তাহলে আমি কেন আপনাকে বারণ করছি, একবার বুঝার চেষ্টা করুন। দিশা, আমি হাল ছাড়ব না। তোমার সমস্ত ইচ্ছেই আমি পূরণ করব। তোমার মাথা নিজের বুকে নিয়ে তোমার সাথে ইচ্ছে মতন কথা বলবো। কিন্তু আমি হাল ছাড়ব না কখনোই। কারণ তোমাকে নিয়ে আমি সারা জীবন কাটানোর স্বপ্ন দেখেছি। দিশা, তোমাকে আজ সকালে বলেছিলাম তোমার জন্য একটা গিফট আছে। সেই গিফটটা কি তুমি কি জানো? না, জানি না। দিশা, আমি তোমাকে বিয়ে করে নিজের বউ বানাবো বলে ঠিক করেছি। দিশা, আমি তোমার সাথে মরণ পর্যন্ত থাকতে চাই। তুমি সব সময় মনে মনে আমাকে নিয়ে একটা ভয় পাও। আমি কখন না জানি তোমায় ছেড়ে দেই। দিশা, আমি তোমার সেই ভয়টা মনের ভিতর থেকে সারা জীবনের জন্য দূর করতে চেয়েছিলাম। আমি তো এত সহজে হাল ছাড়ব না। প্রভাকে ভালোবেসে জীবনের সবচাইতে বড় শিক্ষাটা পেয়েছি। সে ভালোবাসার নাম করে হৃদয় জায়গা বানিয়ে আমাকে পুরো নিস্তেজ বানিয়ে দিয়েছে। শেষ হয়ে যেতে ধরেছিলাম আমি। তবে তুমি সঠিক সময়ে এসে আমায় নিজের কাছে টেনে নিয়েছ। আর আমিও সঠিক সময়ে তোমার দেখা পেয়েছি। আমার বেঁচে থাকার অনেক বড় একটা মাধ্যম তুমি। আমি তো হাত পা গুটিয়ে কখনোই বসে থাকব না দিশা। তোমাকে আমি হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করে সুস্থ করে তুলব। আকাশের মুখে বিয়ের কথা শুনে দিশার মুখের কোণে হাসি ফুটে ওঠে। এখন তারও খুব করে বাঁচতে ইচ্ছে করছে। তার প্রিয় মানুষটা তাকে নিজেই সারা জীবনের জন্য আপন করে নেওয়ার কথা বলছে। মুখ ফুটে এবার দিশা নিজেই আকাশকে বলে ওঠে, আমি বাঁচতে চাই আকাশ সাহেব। আমি আপনার সাথে আরও বহু বছর কাটাতে চাই। আপনি আপনার মতো করে শেষ চেষ্টা করে দেখুন। তবে আমার মনে হয় না আমাকে আপনি বাঁচাতে পারবেন। কারণ আপনার প্রাক্তনের যার সাথে অবৈধ সম্পর্ক ছিল, সে শুধু আমায় গলায় নয়, আমার পেটেও ছুরি দিয়ে আঘাত করেছে। আমার শাড়ির কারণে হয়তো আপনি মর্মাঘাতগুলো দেখতে পাচ্ছেন না। তবে আমার শাড়ি উল্টোলেই আমার সমস্ত মর্মাঘাত দেখতে পাবেন। আর তাছাড়া পেটের উপরের অংশের শাড়িতে দেখুন রক্ত লেগে আছে। আকাশ সাহেব, আমার শরীরের অবস্থা দেখে আমি কোনোভাবেই ভরসা পাচ্ছি না আমি বাঁচব। তবে আমি বাঁচতে চাই। আমায় বাঁচিয়ে নিন প্লিজ। তোমার কিচ্ছু হবে না। তুমি আমার উপরে ভরসা রাখো দিশা।
দিশা আবারও মুচকি একটা হাসি দিয়ে চুপ হয়ে যায়। অপরদিকে আকাশ দিশাকে কোলে উঠিয়ে নিয়ে গাড়ির সামনে এসে হাজির হয়। ঠিক সেই সময় প্রভা রিকশা থেকে নেমে আকাশের বাসায় আসে। প্রভা এসে দিশাকে রক্তাক্ত অবস্থায় আকাশের কোলে দেখতে পেয়ে চমকে ওঠে। প্রভার বেশ খারাপ লাগছে দিশার জন্য। গুটি গুটি পায়ে হেঁটে আকাশের কাছে এসে কিছুটা সময় দিশার দিকে তাকিয়ে থাকে। দিশার গলার কাটা জায়গাটা দেখে প্রভার শরীর কেঁপে ওঠে। বেশ রাগ হচ্ছে ফারহানের উপরে তার। ইচ্ছে করছে ফারহানকে জলজ্যান্ত পুড়িয়ে মারতে। তবে সেটা তার পক্ষে সম্ভব না। ফারহানের শক্তির সাথে সে হয়তো কখনোই পেরে উঠবে না। তবে ফারহানকে তো এভাবে ছাড়া যাবে না। সেজন্য প্রভা আকাশকে বলে, শয়তানটা অলরেডি তোমার দিশার গায়ে আঘাত করে বসেছে। আকাশ, তুমি ওই জানোয়ারটাকে ছাড়বে না। সে আমাকে তোমার থেকে দূরে সরিয়েছে। এখন এসে প্রভার সাথে এমন জঘন্য কাজটা করেছে। তুমি তাকে একেবারে শেষ করে দিবে। দরকার হয় আমি তোমার সঙ্গ দিব। সে যেন কোনোভাবেই বাঁচতে না পারে। ওর পাপের সাজা ওকে পেতেই হবে। প্রভার কথা শুনে আকাশ দিশাকে বলে, আমার দিশার কিছু হলে ফারহানকে মেরে তার শরীরের কয়েক হাজার টুকরো করব আমি। এরপর সমস্ত টুকরো বস্তা ভরে নিয়ে গিয়ে শহরের কুকুরকে খেতে দিব। তবে সেসব কিছু পরে। আগে এখন তুই আমার দিশাকে বাঁচাতে সাহায্য কর। তুই তো গাড়ি ড্রাইভ করতে পারিস। তুই আমার গাড়িটা ড্রাইভ করে হসপিটালে নিয়ে চল। আর আমি দিশাকে নিয়ে পাশের সিটে বসছি। মেয়েটাকে সামলে রাখা প্রয়োজন। ঠিক আছে। আকাশের কথা মতন প্রভা গাড়ি ড্রাইভ করছে। আর আকাশ পাশের সিটে বসে দিশাকে জড়িয়ে ধরে তার মাথাটা নিজের বুকের সাথে লাগিয়ে রেখেছে। আকাশের চোখের কোণ বেয়ে টুপটুপ করে পানি পড়ছে। অপরদিকে দিশা চুপচাপ এক নজরে আকাশের দিকে তাকিয়ে আছে। কোনো সাড়া শব্দ নেই দিশার। এভাবে কিছুটা সময় যেতেই প্রভা আর আকাশ মিলে দিশাকে পাশের একটা হসপিটালে নিয়ে যায়। হসপিটালে পৌঁছে আকাশ দিশাকে কোলে করে গাড়ি থেকে নামিয়ে নিয়ে হসপিটালের একটা ট্রলিতে শুইয়ে দিয়ে ডাক্তারকে ডেকে আনতে চলে যায়। কিছু সময় পর আকাশ ডক্টরকে নিয়ে ফিরে আসে। ডক্টর এসেই সর্বপ্রথম দিশার হাতের পালস চেক করে। এরপর দিশার নিঃশ্বাস চলছে কিনা সেটা জানার জন্য দিশার নাকের কাছে হাত নিয়ে গিয়ে চেক করার পর মলিন সুরে আকাশকে বলে। আকাশ দিশাকে স্ট্রেচারে শুইয়ে দিয়ে ডাক্তারকে ডেকে আনতে চলে যায়। কিছু সময় পর ডক্টরকে সাথে নিয়ে ফিরে আসে। ডাক্তার এসেই সর্বপ্রথম দিশার হাতের পালস চেক করে। এরপর দিশার নিঃশ্বাস চলছে কিনা সেটা জানার জন্য দিশার নাকের কাছে হাত নিয়ে গিয়ে চেক করার পর মলিন সুরে আকাশকে বলে, রোগী আর বেঁচে নেই। আরও মিনিট 5 আগেই রোগী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আপনারা রোগীকে নিয়ে আসতে আসতেই রোগী পথের মধ্যেই মারা গিয়েছে। দুঃখিত, আমায় ক্ষমা করবেন। এখন আর কিছু করার নেই আমার। ডাক্তারের কথা শুনে আকাশ পুরোপুরি পাথর হয়ে গিয়েছে। মাথার উপরের আসমানটা যেন তার উপরে ভেঙে পড়েছে। কলিজাটা ভয়ানকভাবে মোচড়াতে শুরু করেছে। মনে হচ্ছে যেন কোনো ভয়ানক জন্তু তার কলিজাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। নিঃশ্বাসটা ক্রমাগত অবিচল হয়ে আসছে। ডাক্তার এই মাত্র এটা কি শোনালো আকাশকে। আকাশ একদম অপ্রস্তুত ছিল ডাক্তারের মুখে এমন কথা শোনার জন্য। চোখ থেকে অঝরে পানি পড়তে শুরু করেছে। পা দুটো হার মেনে আকাশের সঙ্গ ছেড়ে দিয়েছে। আকাশ হাঁটু ভাঁজ করে ধপাস করে ফ্লোরের উপরে বসে পড়ে। দুনিয়াটা যেন খুব সামান্য লাগছে আকাশের কাছে।
ইচ্ছে হচ্ছে দুনিয়া থেকে নিজের পরিচয়টাও মুছে দিতে। কি করবে সে আর বেঁচে থেকে এই দুনিয়ায়? তার তো প্রয়োজন ছিল শুধুই দিশাকে, কিন্তু দিশা তো তাকে ছেড়ে চিরতরের জন্য চলে গেছে। আকাশ দিশার কথা ভেবে পাগলের মতন কাঁদতে কাঁদতে নিজে নিজে বলে, দিশা তুমি বুঝলে না, আমার তোমাকেই দরকার ছিল। তুমি ব্যতীত আমার কোনো কিছুর প্রয়োজন নেই। গোটা দুনিয়ার সমস্ত কিছু এক পাশে রেখে আরেক পাশে তোমায় দিয়ে দাড়িপাল্লা করলে আমি নিতান্তই তোমাকে বেছে নিব। কিন্তু সেই তুমিই আমাকে রেখে পাষাণের মতন চলে গেলে। এখন আমার কি হবে? তোমায় পেয়ে অনেকটা সামলে উঠেছিলাম, তবে এখন তোমার নিষ্পত্তিতে আমি পুরোই ধ্বংস হয়ে যাব। আমি পুরো শেষ। আকাশ প্রচণ্ড ভেঙে পড়ে। দুনিয়ার সমস্ত হতাশা যেন আকাশের উপরে এসে হানা দিয়েছে। হতাশার কারণে নিজের অজান্তেই পাগলের মতন করছে আকাশ। আকাশের পাগলামি দেখে প্রভা দৌড়ে গিয়ে আকাশের সাথে ফ্লোরে গিয়ে বসে। এরপর নিজের বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, আকাশ যা হয়েছে ভুলে যাও দয়া করে। উপর ওয়ালার লিখনে এই পর্যন্তই ছিল দিশার সাথে তোমার সফর। যখনই দিশার সময় ফুরিয়ে গেছে, তখনই উপর ওয়ালা দিশাকে উপরে নিয়ে গেছে। তাই প্লিজ পাগলামি না করে নিজেকে সামলে নাও। তুমি হাজার কাঁদলেও কি দিশা ফিরে আসবে বলো? প্রভার কথার উত্তরে আকাশ প্রভাকে বলে, যা হয়েছে আমি সবটাই ভুলে যাব। আমার কাছে ভুলবার মতন বিশেষ একটা ঔষধ আছে। সেটা খেলে সবকিছু সামলে নিতে পারব। আর আমার নিজেকে সামলে নেওয়া অনেক বেশি প্রয়োজন। না হয়তো দিশার স্মৃতিগুলো আমায় জীবিত লাশ বানিয়ে দিবে। মেয়েটা শেষ সময়ে এসে কাঁদতে কাঁদতে বলেছিল তার হাতে বেশি সময় নেই। আমি যেন তাকে নিজের বুকে আগলে রাখি। সে আমার বুকে মাথা রেখে আমার সাথে শেষ কিছুটা সময় হাসিখুশিভাবে কথা বলে কাটাতে চায়। কিন্তু আমি তার শেষ কথাগুলো রাখতে পারিনি। তাকে হসপিটালে নিয়ে আসার জন্য তড়িঘড়ি করেছি। আর অন্যদিকে মেয়েটা আমার বুকের মধ্যেই রে পড়ে রয়েছে। আমি কতটা পাষাণ যে একজন মৃত ব্যক্তির শেষ আশাটুকু জেনেও তা পূর্ণ না করে তাকে জোরপূর্বক হসপিটালে নিয়ে এসেছি। আমি তো চাইলে পারতাম দিশার শেষ চাওয়াগুলো পূর্ণ করতে, কিন্তু আমি তা না করে নিজের মনগড়া সবকিছু করেছি। মেয়েটার সাথে সেই প্রথম যেদিন দেখা হয়েছে, আমি সেদিন থেকেই নিজের সবকিছু তার উপরে চাপিয়ে দিয়েছি। সে পল্লীর মেয়ে বলে কখনো নিজেকে বড় মনে করেনি। সব সময় নিচু হয়ে থাকত, সব সময় নিজেকে বিনয়ী করে রাখত। আমার একটা কথা মুখ দিয়ে বের হওয়ার আগেই সেটাকে পালন করার জন্য দিশা মরিয়া হয়ে উঠত। মনে হতো যেন দিশা আমার কেনা গোলাম। অথচ দিশা চাইলে দুনিয়া কাঁপাতে পারত। সত্তার দেওয়া তার কাছে অপরূপ সুন্দর একটা চেহারা ছিল। ওর বয়সী মেয়েরা ৮-১০টা ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘুরানোর ক্ষমতা রাখে। সেখানে দিশা আমার মতন পাষাণের জন্য পাগল ছিল। তার থেকেও বড় কথা, দিশা নিষিদ্ধ নগরীতে থাকলেও দিশা শরীর ছিল একদম পবিত্র। শরীরে একটা কলঙ্কের দাগও ছিল না। দিশার ভার্জিনিটি আমি নষ্ট করেছি। দিশার সতীত্ব সর্বপ্রথম আমিই ভোগ করেছি। আর সর্বশেষ এসে মেয়েটা আমার কারণেই নিজের প্রাণ হারিয়েছে। দিশা কোনো এক কথার মারফতে বলেছিল, বাহিরের দুনিয়াটাতে শরীরের পাশাপাশি প্রাণের ও কোনো নিশ্চয়তা নেই। পল্লীতে শরীরের বিসর্জন ঘটলেও প্রাণের একটা নিশ্চয়তা আছে। আজ তার সেই কথাটা সত্যি হয়েছে। মেয়েটাকে আশ্বাস দেখিয়ে বের করে আনলাম পল্লী থেকে, আর শেষমেশ কিনা তাকে দুনিয়ার বুক থেকেই বিতাড়িত হতে হল। আকাশ, দিশার স্মৃতিকে ভুলে যাও প্লিজ। ওর কথা যত মনে করবে ততই তোমার যন্ত্রণা প্রসারিত হবে।
দিশার সমস্ত স্মৃতিকে আমি ভুলে যাব, একদম চিরতরে ভুলে যাব। না হয়তো দিশার স্মৃতিগুলো আমাকে আজীবন যন্ত্রণা দিয়ে যাবে। তুই আমার থেকে একটু দূরে সর, আমি নিজেকে সামলে নিচ্ছি। আকাশের কথায় প্রভা আকাশকে ছেড়ে দেয়। প্রভা আকাশকে ছেড়ে দিতেই আকাশ নিজের কোমর থেকে মেশি বের করে নিজের গলায় চেপে ধরার জন্য মেশি নটা গলার দিকে এগোতে থাকে। পাশ থেকে প্রভা আকাশের কর্মকাণ্ড দেখে খপ করে আকাশের হাত থেকে মেশি নটা ক্যারে নিয়ে আকাশকে আবারও নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। প্রভার এমন আচরণে আকাশ প্রভাকে প্রশ্ন করে, কিরে তুই আমায় নিজেকে সামলে নিতে দিবি না? কিরে আমায় দিশার স্মৃতিগুলো ভুলতে দিবি না? আকাশ এসব কি করতে যাচ্ছিলি তুই? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে তোর? এভাবে নিজেকে শেষ করে দিয়ে কে নিজের স্মৃতিকে ভুলে? আমি ভুলি। প্রভা আমার আর শক্তি নেই নিজেকে সামলে নেওয়ার, তাই নিজেকে শেষ করে দেওয়াটাই সমাধান। আকাশ একদম বাজে কথাবার্তা বলবি না। তুই নিজেকে শেষ করে দিলেই সব কিছুর সমাধান হবে না। একটা বুক ফুলিয়ে জমিনে ঘুরে বেড়াবে, আর তুই একজনের বিরহে নিজেকে করে দিবি, এমন পাগলামোর কোনো মানেই হয় না। আকাশ একবার ভালো করে তাকিয়ে দেখ তোর ভালোবাসার মানুষের লাশটার দিকে। কতটা ভালোবাসলে দিশার জন্য তুই নিজের জীবন দিতে যাচ্ছিস, অথচ তোর সেই ভালোবাসার মানুষটাকে ফারহান নামক নোয়ারটা কতটা যন্ত্রণা দিয়ে রেছে। আকাশ নিজেকে শেষ করে দেওয়াটা সমাধান না। নিজেকে বাঁচিয়ে রেখে কিছু কর, এতেই তোর মঙ্গল। এভাবে কায়ারের মতন নিজেকে শেষ করে দিল দিশাও অনেক বেশি কষ্ট পাবে। আকাশ, আমি তোর সাথে বেইমানি করেছি, তবে আমি কথা দিচ্ছি আমি তোকে পুরোপুরি সঙ্গ দিয়ে নিজের প্রায়শ্চিত্ত করব। তবে তুই সমস্ত আজেবাজে চিন্তা মাথা থেকে বের করে ফারহানের একটা ব্যবস্থা কর। সে আমার আর তোর জীবন পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভয়ানক যন্ত্রণা দিয়ে রবি তুই তাকে, দিশাকে সে যেভাবে কষ্ট দিয়ে রেছে, আমি চাই তুই তার থেকেও 1000 গুণ বেশি কষ্ট দিয়ে রবি ফারহানকে। ওর মৃত্যুতে যেন 8-10টা মানুষ এমনিতেই শুধরে যায়, আর সাথে ওর চাচাটাকেও মৃত্যুর ঘাট অবধি পৌঁছে দিয়ে আসবি। প্রভার কথা শুনে আকাশ কিছুটা স্বাভাবিক হয়। প্রভা ঠিকই বলেছে, নিজেকে করে দেওয়াটা সবকিছুর সমাধান নয়। সমাধান হচ্ছে বেঁচে থেকে দিশার উপরে বদলা নেওয়া। আকাশ প্রভার কথা মতন নিজেকে কিছুটা সামলে নিয়ে ভাবতে থাকে, হ্যাঁ প্রভা ঠিকই বলেছে, আমার ভালোবাসার মানুষটাকে ফারহান নিরীহভাবে রেছে। আমি তাকে না করে নিজেকে করে দেওয়ার চেষ্টা করছিলাম এতটা সময়ে। না, আমি নিজের নয়, ফারহানের দিন তারিখ ঠিক করব। আমার দিশাকে যেভাবে রেছিস তার চেয়েও ভয়ানকভাবে। রব তোকে আমি। একটু ধৈর্য ধর ফারহান, খুব জলদি তোর দিন তারিখ ঠিক করব। আগে প্রিয় মানুষটার শেষ ক্রিয়াধারা করে আসি। আকাশ নিজেকে সামলে নিয়ে দিশার লাশ সঙ্গে বাড়ি ফিরে আসে। এরপর নিজের মা-বাবা এবং আরও কিছু লোকজনকে খবর দিয়ে দিশার লাশের শেষ ক্রিয়াধারা করে। দিশাকে যখন আকাশ মাটিতে দাফন করছিল, তখন আকাশের বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। কিন্তু ফারহানের উপরে দলা নেওয়ার জন্যই সে কোনোভাবে নিজেকে সামলে নিয়েছে। না হয়তো হসপিটালেই সে নিজেকে করে দিত। বুকে পাথর পা দিয়ে দিশাকে আধার কবরে রেখে এসেছে আকাশ। বুকের ভিতরটা কি পরিমাণ খাখা করছে আকাশের, সেটা একমাত্র আকাশেই জানে। আকাশ ভেবে কুল পাচ্ছে না
যেই মেয়েটা ঠিকঠাক মতন নিজেকে সামলে রাখতে জানত না, সেই মেয়েটা একাকী আধার কবরে থাকবে কি করে? যেই মেয়েটা তার জন্য এতটা পাগলামি করত, সে আজ তাকে ছেড়ে একা রাত কাটাবে কি করে? দিশার কবরের পাশে দাঁড়িয়ে আছে আকাশ। কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে দিশাকে নিয়ে সে হাজার রকমের ভাবনা চিন্তা করছে। ভাবতে এক পর্যায়ে ফুফিয়ে বলে উঠে, কলিজারে আমার উপরে ভরসা করে তুমি পল্লী ছেড়ে এসেছিল, কিন্তু আমি তোমার সেই বিশ্বাসটা রাখতে পারিনি। তুমি আমায় প্রায় বলতে পল্লীতে প্রাণ হারাবার ভয় নেই, পল্লীটাই তোমাদের জন্য সুরক্ষিত জায়গায়। কিন্তু সেই তুমিই আমার ভরসায় বাহিরের দুনিয়ায় কদম ফেলেছ। আর আমি কি করলাম? তোমায় প্রাণে রে ফেললাম। তোমার সমস্ত আশা আকাঙ্ক্ষা শেষ করে দিয়ে তোমায় মৃত্যুর পর্যটক বানিয়ে দিয়েছি। এখন তুমি মাটির নিচে বসবাস করবে। এখন তুমি মাটির নিচের বিষয়বস্তুগুলাকে দেখে বেড়াবে। উপরে আসার সমস্ত রাস্তাই বন্ধ হয়ে গেছে তোমার। কলিজারে আমি জানি না তুমি আমায় ক্ষমা করবে কিনা, তবে বিশ্বাস করো আমিও তোমায় খুব বেশি ভালোবাসতাম। তোমার জন্য বাবার মুখে মুখে তর্ক করেছি। তোমার জন্যই আমি বাড়ি ছেড়ে দিয়েছি। আমার সবকিছুর একটাই লক্ষ্য মাত্রা ছিল, সেটা হলো তুমি। কিন্তু ফারহান নামক তানটা তোমাকে আমার থেকে আলাদা করে দিয়েছে। আমি এর দলা ওর থেকে অবশ্যই নিব। তবে কবরে শুয়ে থাকা হে প্রিয়তমা, তুমি আমায় মাফ করে দিও। আকাশ দিশার কবরের সামনে দাঁড়িয়ে দিশা থেকে মাফ চেয়ে চোখের পানি মুছে বাসায় চলে আসে। আকাশের বাবা মা সবাই আকাশকে বলে তাদের সাথে বাড়িতে ফিরে যেতে। তবে আকাশ বলে দেয় সে একাই এই বাড়িতে থাকবে। আকাশের কথায় আকাশের বাবা মা আর কিছু না বলে চুপচাপ নিজেদের বাড়িতে ফিরে যায়। আকাশের বাবা মা চলে যেতেই আকাশ পূর্বের পরিচিত একজনকে ফোন করে কথাবার্তা বলে। 2-4 মিনিট কথাবার্তা বলে ফোন কেটে 2 ঘন্টা বাসায় বসে থাকে। 2 ঘন্টা পর ফোনে একটা মেসেজ আসতেই আকাশ গাড়ি নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। বেশ অনেকটা সময় গাড়ি ড্রাইভ করে একটা নির্জন অন্ধকার বাড়িতে গিয়ে পৌঁছায়। বাড়িতে পৌঁছাতেই একজন ব্যক্তি আকাশকে বলে ওঠে, ভাই, অমানুষের বাচ্চা দুটোকেই ধরে এনে চেয়ারের সাথে বেঁধে রেখেছি। ঠিক আছে, ভিতরে চল দেখছি। আর আমি যা যা বলেছি সব রেডি করে রেখেছিস তো? হুম ভাই, সব রেডি আছে। আকাশকে ভাই ডাকা ব্যক্তিটাকে সঙ্গে নিয়ে আকাশ অন্ধকার বাড়ির কক্ষের ভিতরে প্রবেশ করে। কক্ষের ভিতরে প্রবেশ করতেই দেখে তার 2 শিকারকে চেয়ারের উপরে বেঁধে রেখেছে তার ছোট ভাইটা, যার নাম হচ্ছে রিফাত। বহু বছর আগ থেকেই রিফাত আকাশের হয়ে কাজ করে। সে কয়েকজন ছেলেপেলেকে সঙ্গে নিয়ে ফারহান এবং তার চাচাকেও উঠিয়ে এনে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। আর পাশের একটা চেয়ারের উপরে আকাশের কথা মতন একটা টুলবক্স রেখে দিয়েছে। আকাশ ফারহান এবং তার চাচার একদম সামনাসামনি একটা চেয়ার টেনে বসে। দুজনেই অচেতন। আকাশের রিফাতকে বলে তাদের শরীরে পানি মেরে তাদেরকে জাগ্রত করতে। আকাশের কথা মতন রিফাত দুজনের গায়ে পানি ঢেকে তাদেরকে জাগ্রত করে। দুজন জাগ্রত হয়ে আকাশকে দেখে অবাক হয়ে যায়। ফারহান আকাশকে দেখা মাত্রই চেঁচিয়ে বলে উঠে, তোর বাহাদুরি এখনো কমেনি? তোর প্রিয়তমার মৃত্যু দেখেও কি তোর হৃদয় কাঁপেনি ভয়? এত কিছুর পরেও কোনো সাহসে তুই আমাদেরকে লোক দিয়ে উঠিয়ে এনেছিস? এখনো সময় আছে, নিজের ভালো চাস তো আমাদেরকে মুক্ত কর, না হয় তোকেও তোর প্রেমিকার মতন ভয়ানক মৃত্যুদণ্ড দিব। আকাশ ফারহানের কথার কোনো উত্তর করে না।
চুপচাপ টুলবক্স থেকে কস্টেপ বের করে ফারহানের এবং তার চাচার মুখে লাগিয়ে দেয়। এরপর ছোট একটা কাটার বের করে ফারহানের শরীরে গণহারে আঁকতে আরম্ভ করে। ফারহান সজোরে চেঁচাচ্ছে, কিন্তু আকাশ না থেমে তার কাজ চালিয়ে যায়। ফারহানের পুরো শরীর কাটার দিয়ে ত বানিয়ে রিফাতকে দিয়ে লবণমরিচ আনিয়ে ফারহানের সারা গা মেখে দেয়। তারপর টুলবক্স থেকে বড় একটা চাইনিজ রাল বের করে সেটা দিয়ে পিয়ে ফারহানের দুটো হাত শরীর থেকে আলাদা করে ফেলে। ফারহান আকাশের আচরণে ষাঁড়ের মতন চেঁচাতে আরম্ভ করে। কিন্তু কে শুনে কার কথা? আকাশ একে চাইনিজ রালটা দিয়ে ফারহানের পা দুটো ও হাঁটু থেকে পিয়ে আলাদা করে ফেলে। এরপর হাত পা চারোটা এক জায়গায় করে রিফাতকে বলে, রিফাত, বড় কড়াইয়াতে তেল গরম করেছিস? জি ভাই, করে রেখেছি। পাশের রুমেই দুজন মিলে 2 ঘন্টার উপরে তেল গরম করছে বড় কড়াইয়াতে। ঠিক আছে, এই দুটোকে সেখানে নিয়ে চল। আর হাত পাগুলো একজনকে এসে ওই রুমে নিয়ে যেতে বল। ঠিক আছে ভাই। আকাশের কথা মতন রিফাত ফারহান এবং তার চাচাকে অন্য একটা রুমে নিয়ে যায়। ফারহানের শরীর থেকে অঝরে রক্ত পড়ছে। আরেকজন এসে ফারহানের কাটা হাত পা গুলা নিয়ে যায়। অন্য রুমে নিয়ে যাওয়ার পর আকাশ ফারহানের সামনেই তার হাত পা গুলা তেলের কড়াইয়ার উপরে ছেড়ে দেয়। মিনিট 2 যেতেই ফারহানের হাত পা তেলের উত্তাপে একদম পুড়ে কালো হয়ে যায়। আকাশ রিফাতাকে ইশারা করে বলে পোড়া জিনিসগুলা কড়াওয়া থেকে নামাতে। আকাশের ইশারা মতন রিফাত কড়াইয়া থেকে হাত পাগুলো নামিয়ে ফেলে। হাত পাগুলো কড়াইয়া থেকে নামাতেই আকাশ ফারহানকেও ঠিয়ে নিয়ে সোজা ফুটন্ত তেলের উপরে ছেড়ে দেয়। ফারহান সাথে সাথে একটা বিকট আওয়াজে চিৎকার মারে। ফারহানের চিৎকার শুনে ফারহানের চাচার কলিজা পুরোপুরি শুকিয়ে গেছে। চেহারা ভয় কুঁচকে আছে। ফারহানের চাচার ভীত চেহারা দেখে আকাশ বলে ওঠে, দেখ তোর ভাইপুতের অবস্থা। প্রাণ হারানোর পাশাপাশি তেলের উত্তাপে পুড়ে কালো হয়ে গেছে। এখন তোর পালা। এই রিফাত কড়াইয়া থেকে যা, নোয়ারটার দে নামিয়ে এবার এই বেটাকে তেলের উপরে ছাড়। আকাশের কথা শুনে ফারহানের চাচা মিনতি করতে শুরু করে আকাশের কাছে। কিন্তু আকাশ তো মিনতি শুনবার মতন লোক হয়। ফারহানের চাচাকেও ফারহানের মতন তেলের কড়াওয়ার মধ্যে ছেড়ে দেয় রিফাত এবং তার সাথের একজন মিলে। ফারহানের চাচাও মিনিট কয়েকের মধ্যে ছাড়খাড় হয়ে গেছে। প্রাণ যাওয়ার পাশাপাশি শরীরের সমস্ত গোস্ত ঝলসে গেছে ফারহানের চাচার। দুজনকে ভয়াবহ মৃত্যু হাসতে হাসতে বেরিয়ে আসে নির্জন জায়গাটা থেকে আকাশ। গাড়ি টেনে বাড়িতে এসে পৌঁছায়। নিজের রুমে শুয়ে দিশার কথা ভাবতে থাকে। দিশার কথা ভাবতেই আকাশের মনটা ছটফট করতে শুরু করে। কারণ দিশার মৃত্যুর নেওয়ার জন্য না হয় সে সাময়িকের জন্য দিশাকে ভুলে খুনিদেরকে মা রবে বলে প্রতীক্ষা করে বসেছিল। কিন্তু এখন তো তার পূরণ হয়েছে। এখন কি নিয়ে বাঁচবে সে? মাথায় কাজ করছে না আকাশের। চোখের পানি ছেড়ে বেশ কিছুক্ষণ চিন্তাভাবনা করে আকাশ। কিছুক্ষণ পর সে হুট করেই বিছানা ছেড়ে উঠে চোখের পানি মুছে নিয়ে একটা ব্যাগে কাপড় চোপড় গুছিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। আর যাওয়ার আগে ঘরের দরজায় একটা চিঠি রেখে যায়। একদিন পর প্রভা আকাশের সাথে দেখা করতে এসে দরজার সামনে আকাশের রেখে যাওয়া চিঠিটা সে দেখতে পায়। প্রভা চিঠিটা পড়ে কান্না করতে করতে আকাশের বাসায় গিয়ে আকাশের মা বাবার হাতে চিঠিটা দেয়।
আকাশের বাবা চিঠিটা খুলতেই চিঠিতে লিখে যাওয়া কথাগুলো তিনি দেখতে পায়। আকাশের বাবা চিঠিটা পড়তে আরম্ভ করে। চিঠিটা কার হাতে গিয়ে পৌঁছাবে আমি জানি না, তবে আমার বিশ্বাস এটা আমার বাবার হাতে গিয়েই পৌঁছাবে। তাই বাবাকে সম্বোধন করেই বলছি, প্রিয় বাবা মা, তোমরা আমায় ক্ষমা করে দিও। আমি আর কখনো বাড়ি ফিরব না। সব কিছু ছেড়ে অজানা এক গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। বিশেষ করে বাবা, তুমি আমায় ক্ষমা করে দিও। তোমার সমস্ত আশা আকাঙ্ক্ষা আমি শেষ করে দিয়েছি। কয়েকদিন আগে তুমি আমার নামে অফিসের সমস্ত করে দিয়েছ, কিন্তু আমি কাউকে কিছু না বলে দূর পথের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। বাবা, তুমি তোমার সমস্ত সম্পত্তি নতুন করে কাগজ বানিয়ে ছুটকির নামে করে দিও। আমার টাকা পয়সা দুনিয়াদারির কোনোই প্রয়োজন নেই। আমার দুনিয়া ছিল যেই মানুষটা, সেই মানুষটা অন্ধকার কবরে শুয়ে দিন কাটাচ্ছে। আর আমি কিনা দালান বাড়িতে থেকে ভালো মন্দ খেয়ে সময় কাটাব। বাবা, আমি কখনোই এমনটা করতে পারবো না। মেয়েটা আমার উপরে বিশ্বাস করে পল্লী ছেড়ে আমার সাথে থাকতে এসেছে, কিন্তু শেষমেশ আমার কারণেই তাকে পৃথিবী ছাড়তে হয়েছে। বাবা, আমার চাই না আর কিছু। একে একে দুবার আঘাত পেয়েছি। প্রভাকে ভালোবেসে প্রতারণার শিকার হয়েছি। দ্বিতীয়ত দিশাকে ভালোবেসে তাকে নিজের কাছে আগলে রাখতে পারিনি। উল্টো তাকে নিজের হাতেই দাফন করে এসেছি। মেয়েটা শুধু আমার উপরে বিশ্বাস করে ঠকেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যতদিন বেঁচে থাকব ততদিন পাগলের মতন রাস্তাঘাটে ঘুরে বেড়াব। আমার পাগলিটা আধার কবরে একা থাকতে পারবে না। প্রচণ্ড কষ্ট হবে তার একা থাকতে। তাই আমিও রাস্তাঘাটে ঘুরে বেরিয়ে একা থেকে দিশার কষ্টটা উপলব্ধি করব। তোমরা আমার আর কখনো খোঁজ করো না। আমি একা থাকতে চাই। আর আমি যেখানেই থাকি না কেন সবসময় তোমাদের কথা স্মরণ রাখব। ভালো থেকো তোমরা সকলেই। ইতি। আকাশ। আকাশের বাবা মা আকাশের চিঠিটা পড়ে কান্না করতে আরম্ভ করে। সাথে প্রভাও অনুশোচনায় ভুগে মরছে। তার জন্যই সব কিছু হয়েছে। সে যদি ফারহানের ফাঁদে পা না দিত, তাহলে আজ আকাশের এই দুর্দশা হতো না। আর কখনোই দিশা মরত না। কারণ সে ঠিকঠাক থাকলে আকাশ কখনোই দিশা পর্যন্ত পৌঁছাত না। চোখের পানি ছেড়ে পাগলের মতন কাঁদতে শুরু করে প্রভা। কিন্তু কেঁদে আর লাভ কি? নিজের একটা ভুল পদক্ষেপ নিজের পাশাপাশি বাকি আরও কয়েকটা মানুষের জীবন শেষ করে দিতে পারে। সেজন্য সবাই কোনো কিছু করার আগে সাবধান। যা করবেন ভেবেচিন্তে করবেন। সমাপ্তি।